বলবা? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি ফ্যান্টাসি সুইট প্রেজেন্টস ঈদ উৎসব উইথ স্টুডিও ফোক অ্যান্ড রকের আজকের সন্ধ্যায়। আমাদের আজকে দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় সন্ধ্যায় আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সিলেটের দুই গুণী বাচিক শিল্পী, যারা সমাদৃত সিলেটে শুধু নয়, বাংলাদেশও নয়, বাংলাদেশের সীমানা ছাড়িয়ে যারা আজকে বিদেশেও অতি পরিচিত। চলুন আমরা আগে পরিচিত হই আমাদের দুই গুণী বাচিক শিল্পীর সাথে। আমার সাথেই আছেন নাজমা পারভিন, আছেন আমিনুল ইসলাম চৌধুরী লিটন। আমরা ছোট করে লিটন ভাই, নাজমা আপা বলে ডাকি। আপা, ভাইয়া কেমন আছেন? ঈদ মোবারক। যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। এবং স্টুডিও ফোক অ্যান্ড রক এবং ফ্যান্টাসি সুইট এর আয়োজনে আমাদেরকে আজকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই, এবং আবারও সবাইকে ঈদ মোবারক। দর্শক, আমরা আশা করছি আমাদের আজকের অনুষ্ঠানটি আপনাদের খুবই ভালো লাগবে, কারণ যারা আমাদের সাথে আজকে আছেন তারা আমাদের অতি পরিচিতজন, গুণীজন। আমরা ওনাদের আবৃত্তি শুনবো, ওনাদের কথা শুনবো। আমরা প্রথমে একটু কথা শুনে নিই। প্রথমেই যাচ্ছি নাজমা আপার কাছে। আপা, ঈদ কেমন কাটলো? ঈদ আসলে অন্যান্য বছর আমরা যেভাবে ঈদ পালন করি, আমরা এই করোনা মহামারীর কারণে আমরা এর থেকে অনেকটাই পিছিয়ে আছি। তারপরও যতটুকু নিজেদের মধ্যে অন্যকে সহায়তা করে যেভাবে ঈদ করা যায় আর কি, এবং বিচ্ছিন্ন থেকে আসলে ঈদ মনে হয়নি, কারণ লিটন ভাই আগের দিনই ফোন করেছিলেন যে চলে আয় বাসায়, কিন্তু এই যে বাসায় তো আর কেউ আসবে না, কেউ কোনো মেহমান আসবে না, এই জিনিসটা বড় মানে কষ্ট পেয়েছি এবার, যে বাসায় কেউ আসবে না, কারো বাসায় যেতে পারছি না, শারীরিক দূরত্বে থাকতে হচ্ছে। এই কারণে হয়তো বা ঈদটাকে ঠিক ঈদ মনে হয়নি। আমরা তো সামাজিক জীব, এই কারণে হয়তো ঈদটাকে ওই রকম মনে হচ্ছে না আর কি। না জি, এটা অবশ্যই ঠিক। এভাবে আসলে ঈদ হয় না, ঈদ আনন্দ সবাইকে নিয়ে করতে হয়। বড় ভাই, আপনার কেমন গেল? আমার নাজমার মতো এত খারাপ না, একটু ভালো এই কারণে যে আমরা যেখানে বাসায় থাকি আমাদের, তোমরা তো জানো যে একই কম্পাউন্ডের ভিতরে আমরা 5টি বাসা আছে, তো 5 বাসায় মিলিয়ে তো অন্তত 20-22 জন মানুষ আছে আমরা। আর নাজমা যদিও যায়নি, তো নাজমার অর্ধেক যিনি জুয়েল, তো জুয়েল আর আমি একসাথে দুপুরের খাওয়াটা সেরেছি। তো কিছুটা হলে বলতে পারি যে না একেবারেই নিরামিষ সেটি না। আর বিকেলে অনেকে গেছে, এবং অনেকেই জানে যে করোনার সময় আমরা বের হই না, কিন্তু তুমি আমি আমরা যারা অন্য কাজে ব্যস্ত, এই করোনাকালীন সময় আমাদের অভ্যাস হয়ে গেছে যে ঠিক আছে আমরা স্যানিটাইজার বা বিধিনিষেধ যা আছে সব কিছু মেনে একেবারেই বিচ্ছিন্ন কিন্তু হইনি এখনো, যে কারণে আমার বাসায় অনেকেই এসছে। জি, তা অবশ্যই ঠিক। আমার একটা প্ল্যান ছিল যে যাব, কিন্তু আসলে শেষ পর্যন্ত যে যাওয়া হয়ে ওঠেনি, বাসায় একটু ইসের জন্য। কারণ আপনার বাসায় যাই, আপার বাসায়ও সবসময় যাই, দরজা খোলা, আপার বাসায়ও তাই। আমি তোমাকে একটু কাটি, সেটা হচ্ছে যে আমরা ঈদের উপলক্ষে তোমাদের এখানে এসেছি, তাই তো? আমরা তো অতিথি, ঈদের অতিথি, যেহেতু খাবার সামনে নিয়ে বসে থাকাটা ঠিক না। আমি এর মধ্যে চানাচুর খেয়েছি, তুমি নাজমার সাথে আলাপ করো, আমি খাওয়া শুরু করে দিই। আর যারা দেখছেন অনুষ্ঠান আপনারা ক্ষমা করবেন, যেহেতু ঈদের আমন্ত্রণে আমরা এসেছি, কাজেই খাওয়া দাওয়া তো হবেই। তো আমরা খাওয়া দাওয়া করবো আর কথাবার্তাও ঈদ একসাথে চালিয়ে যেহেতু যাবো। 3 দিন চলছে, এর জন্য মনে হয় এখনো তো আমরা শেষ হয়ে গেছে বলতে পারি না, না। ঈদের রেস্টটুকু রয়েই গেছে, যে কারণে খাওয়াটাও চলবে সাথে। জি, তো লিটন অবশ্যই। ভাই যেহেতু একটু আগেই এক সিটিংয়ে এখনো বলেন যে আমি গরুর মাংস কতটুকু খেতে পারেন এখনো? 1 কেজি তো খাই, 1 কেজি, এক বাহ! সিটিংয়ে 1 কেজি এখনো খেতে পারেন। না So, নাজমাদের দেখা যে আমার অন্তত চাউলের রুটি, যেটা আমরা বলি সিলেটের ট্রেডিশন, যে চাউলের রুটিটা অন্তত 15 থেকে 20টা রুটি গতকালকেও খেয়েছে। আমি বাবু একসাথে বসে 2 বাটি মাংস নিয়ে বসছি, খাওয়া দাওয়া চলবে। আমরা সবাই আপনাকে বড় ভাই আসলে বেহুদা ডাকি না, এজন্যই ডাকি। সব দিকেই গুরু, সব বিষয়ে হ্যাঁ। সব্যসাচী। আচ্ছা, আমরা একটা আবৃত্তিতে যাব নাকি প্রথম আপা আপনার কাছ থেকে? যেহেতু ঈদ নিয়ে আমরা শুরু করলাম, তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুটো কবিতা আছে ঈদ নিয়ে। একটি ওখান থেকে আমি শহীদি ঈদ অংশ বিশেষ একটু পড়ছি। শহীদের ঈদ এসেছে আজ, শিরোপরি খুন লোহিত লাজ, আল্লাহর রাহে চাহে সে ভিক,
জিয়ারার চেয়ে পেয়ারা যে আল্লাহর রাহে তাহারে দে, চাহিনা ফাঁকির মণিমাণিক, চাহিনা কো গাভী দুম্বা উঠ, কতটুকু দান ও দান ঝুট, চাই কোরবানি চাই না দান, রাখিতে ইজ্জত ইসলামের, শির চাই তোর তোর ছেলের, দেবে কি কে আছো মুসলমান? ওরে ফাঁকিবাজ ফেরেবে বাজ, আপনারে আর দিসনে লাজ, গরু ঘুষ দিয়ে চাষ সওয়াব, যদি রে তুই গরুর সাথ, পার হয়ে যাস পুলসেরাত, কি দিবি মোহাম্মদে জবাব? শুধু আপনারে বাঁচায় যে, মুসলিম নহে ভণ্ড সে, ইসলাম বলে বাঁচো সবাই, দাও কোরবানি জান ও মাল, বেহেস্ত তোমার কর হালাল, স্বার্থ পরের বেহেস্ত নাই। খাবে দেখেছিলেন ইব্রাহিম, দাও কোরবানি মহামহিম, তোরা যে দেখিস দিবালোকে, কি যে দুর্গতি ইসলামের, পরীক্ষা নেন খোদা তোদের, হবিবের সাথে বাজি রেখে। যতদিন তোরা নিজেরা মেশ, ভীরু দুর্বল অধীন দেশ, আল্লাহর রাহে ততটা দিন, দিও না কো পশু কোরবানি, বিফল হবে রে সবখানি, তুই পশু চেয়ে জেরে অধমহীন। মনের পশুরে কর জবাই, পশুরাও বাঁচে বাঁচে সবাই। কসাইয়ের আবার কোরবানি, আমাদের নয় তাদের ঈদ, বীর সুত যারা হলো শহীদ, অমর যাদের বীরবাণী। পশু কোরবানি দিস তখন, আজাদ মুক্ত হবি যখন, জুলুম মুক্ত হবে রে দিন, কোরবানিরাজ এই যে খুন, শিখা হয়ে যেন জালে আগুন, জালিমের যেন রাখে না চিন। আমিন রাব্বিল আলামিন, আমিন রাব্বিল আলামিন। ধন্যবাদ। চমৎকার একটা কথা, কিন্তু মনের পশুকে কোরবানি করো। হুম। লিটন ভাই, এই বিষয়ে আপনি যদি কিছু বলেন। এটা নিয়ে ওই যে একবার স্পষ্ট করে বলা, তাহলে তো তুমি কসাইয়ের কাজটা করছো। শুধু যদি পশুটাই তুমি জব কর, তাহলে তো পশুর কাজটা কসাইয়ের আবার হ্যাঁ। কিসের কোরবানি? তো তোমার যে মনের যে উদাত্তটা, তোমার নিজেকে প্রথমে একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠা করা, এবং ইসলাম যেটা বলছে বারবারই যে একজন মানুষ যদি হতে পারো, সেটা আমরা যদি একেবারে কমিউনিজমেও দেখি কি হচ্ছে ব্যাপারটা, মানে যাই বলো তুমি, যে ধর্মের কথাই বলো, মানুষ হওয়াটা হচ্ছে আসল কথা। এবং নিজেকে যদি শুদ্ধ করতে না পারো, শুধুমাত্র পশুকে জবাই করে তো আর কোরবানি হচ্ছে না। তো সেটাই এখানে খুব, আমরা তো জানি যে ইসলামিক চেতনার যে কথাগুলো নজরুল বলেছেন, একেবারে ভিতরের কথাগুলো বলেছেন। এবং নাজমা যখন পড়ছিল, আমি ওই চিন্তাটাই করছিলাম যে ওইটা আমরা কতটুকু মেনে চলি। আমরা যারা কোরবানি করি, মনে করি যে না, আমি তো কোরবানি দিয়ে দিয়েছি, সেটা কি আমাদের স্রষ্টার কাছে গ্রহণ হচ্ছে? বলেই দিয়েছে কিন্তু যে বেহেস্ত পুলসিরাত, গরু দিয়ে পুলসিরাত পার হয়ে যাবে এমন নিশ্চয়তা নেই, এবং বেহেস্ত হালাল করতে হবে এই মনের পশুকে জবাই করে। সেটাই মনের পশুকে জবাই করা সবচেয়ে বড় সেটাই জিনিস। কবিরা আসলেই, আমি নিজেও লিটারেচারের স্টুডেন্ট, যেহেতু হুম। পড়াশোনা করেছি ইংলিশ লিটারেচারে, তো কবিরা আসলে প্রত্যেকটা জিনিসই একটু আলাদা করেই দেখে, অন্যরকম দেখে। আমাদের নর্মাল মানুষদের মতো আমরা যেভাবে দেখি, ওনারা কবিরা না, একটু মানে ভিতর ভেতরে থেকে প্রবেশ দেখেন, করেন, প্রবেশ করেন আর কি। মানে অন্যরকম বলতে আবার কিন্তু অন্য অর্থে নয়, একেবারে ভেতরে ওনারা প্রবেশ করেন। অন্যরকম বলতে আমরা সাধারণ মানুষ যেভাবে দেখি, কবিরা তার অনেক গভীরে পৌঁছে যান এবং সেখান থেকে নিয়ে আসেন। তাদের সময়টাকে উত্তীর্ণ হয়ে যান তারা। কত আগের কবিতা, হুম। এখনো রবীন্দ্রনাথের কবিতা যদি বলি যে কত আগের, জীবনানন্দ দাশ, কাজী নজরুল, এখনো পড়ি এবং এখনো মনে হয় যে সমসাময়িক এবং এখনো আমাদের কাছে নতুন হয়ে ধরা দেয়। জি আপা, আমরা একটা কমেন্টস পরেই নিচ্ছি। অনেকেই দেখছেন, বাসবী চৌধুরী লিলি, আহ কি সুন্দর কণ্ঠস্বর, কি সুন্দর সুস্পষ্ট উচ্চারণ। আপা, এটা আপনার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। লিটন ভাই, আশা করি কিছু খাওয়া হয়ে গেছে। আমরা এখন হ্যাঁ, না, খাওয়া চলবে, কোনো সমস্যা আপনার নেই। বচন একটু শুনি। আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আপনারা। তো অবশ্যই এই সময়টাতে কিন্তু আমরা লক্ষ্য করি যে অনেকগুলো অনুষ্ঠান একসাথে। এই মুহূর্তে যদি দেখা যায় যে আমাদের পরিচিত জনরাই হয়তো 20 জন বা 30 জন অনুষ্ঠান করছেন, তো
সেই অনুষ্ঠান থেকে একটু আলাদা করে নেয়া যে বিষয়টি আমার কাছে যেটি মনে হয়েছে যে আপনাদের অনুষ্ঠানে আমি ভিতরে ঢুকেই মনে হয়েছে হ্যাঁ একটা স্টুডিওর আমেজ আছে এবং আমরা স্যানিটাইজার এখানে দরজায় আসার সাথে সাথেই স্যানিটাইজ করা স্বাস্থ্যবিধি হ্যাঁ। মেনে। তো স্বাস্থ্যবিধি মেনে এই যে প্রোগ্রামগুলো করা এবং অনুষ্ঠানের মতো অনুষ্ঠান সেটার জন্য একটু আলাদাভাবে আমি আপনাদেরকে দেখছি যে ধন্যবাদ ধন্যবাদ। ভালো লাগছে। আজকে আমরা কবিতা কথা পরে বলবো হ্যাঁ। আমার মনে হয় একটু আমার খুব জানার ইচ্ছে যদিও আমি কিছুটা জানি তারপরেও যারা দর্শক শ্রোতা আছেন তাদের জানার যে নাজমার আবৃত্তিতে আসা কিভাবে বা এই বিষয়গুলো বা আমি কিভাবে আসলাম এগুলো নিয়ে আলাপ করবো। একটু অবশ্যই, কবিতা হয়ে অবশ্যই। যাক প্রথমে। অবশ্যই অবশ্যই। আমি একটু ভিন্ন রকম কবিতা দিয়ে শুরু করছি একেবারেই প্রেমের কবিতা এবং আমি নাজমার সাথে খুব একমত যে আমরা এখনো সেই পুরনো কবিতাগুলোই এখনো কেন জানি সেগুলো ভিতরে যেভাবে প্রবেশ করেছে আর নতুন কবিতা ঠিক ওরকম প্রবেশ করছে না। হয়তো এটা আমাদের দুর্বলতা হতে পারে আমরা ততটা পড়াশোনা করছি না। তো আমি যেটি করি আমি বসে থাকি যে আমার প্রিয়জনরা হয়তো একটি ভালো কবিতা আবৃত্তি করবেন সেখান থেকে পরে বলবো যে ওই কবিতাটা আমাকে একটু দেন। তো ঠিক এরকম এই কবিতাটি পাওয়া আমার খুব কাছের মানুষ এবং আমি যাকে মনে করি যে আবৃত্তিতে বাংলাদেশে এখন যারা কাজ করছেন তিনি খুব গভীরে গিয়ে কাজ করেন সৈয়দ হাসান আরিফ। তো তিনি আমাকে কবিতাটি পাঠিয়েছেন শুভ দাস গুপ্তের কবিতা পরজন্ম। আমি সেটি একটু পড়ার চেষ্টা করছি। তুমি বললে পরজন্ম বলে কিছু হয় না, শুনে কষ্ট হলো। না হোক হয়তো সত্যি হয় না, তবু তুমি বললে বলে আমি দুঃখ পেলাম। পরজন্ম বলে যদি কিছুই না থাকে তাহলে আমার কি হবে? এই জন্মে তো তুমি সন্ধ্যা তারার মতো রইলে দূরে, তোমার আলো তোমাতেই রইল। যে আলোয় আমার দেখা হলো না পথ, পরজন্মে তুমি আমার দিনের দিবাকর, রাতের জ্যোৎস্না হবে। যা দেখব সব তুমি দেখবে। পরজন্ম বলে কিছু হয় না, এই কথাটা সত্যি, তবু আমার সত্যি বলে মেনে নিতে চলবে না। আমার যে পরজন্ম থাকতেই হবে, আর সেই পরজন্মে আমার ছড়া পাবে তোমার শুশ্রূষা, আমার আঘাত পাবে তোমার মমতা, আমার রক্তক্ষরণ পাবে তোমার ভালোবাসা। আমার যে পরজন্ম চাই 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 এবং চাই তোমাকে। সারাদিন দরিদ্র মাঝির মতো ঘাম ঝরিয়ে নদী থেকে মাছ ধরে এনে দেব তোমায়। তুমি মায়ার ভালোবাসায় সেই মাছ রান্না করবে। তারপর হেমন্তের হু হু বাতাস মেখে গায়ে আমরা মাটির বারান্দায় বসে খাবো সুধাময় মাছ ভাত, শুধু দুজনে। বলো পরজন্ম না হলে কি করে হবে সব? কথা দিলাম, কথা দিলাম পরজন্মে তোমার পায়ে কাঁটা ফুটলে রক্ত ঝরবে আমার বুকে। জানো সেটা এ জন্মেও সত্যি কথা। সন্ধ্যা তারার মতো, সন্ধ্যা তারার মতো বহুদূর বহুদূর আকাশ থেকে তুমি তুমি কেবল সেটা বুঝলে না। পরজন্ম না হলে তো সে পাচ্ছে না তার প্রেমিকাকে, কাজেই এত কষ্টের কথা। এবং চমৎকার এত আবেগ। চমৎকার লিটন ভাই, আপনি আবৃত্তি করবেন আর কমেন্টস হবে না, এটা তো হতে পারে না। আমরা একটু দেখে নেই মোহাম্মদ শামায়ন। লিটন ভাই, ফ্যান্টাস্টিক পোয়েম, আই এম ওয়াচিং ফ্রম ইউকে। সম্ভবত আপনার খুব পরিচিত জন।
আছেন অনেকেই, দেখছেন আমাদের গৌতম দা দেখছেন, সাময়ন আবার লিখেছেন লিটন ভাইয়ের মধুর কণ্ঠে কবিতা শোনাবেন প্লিজ। হ্যাঁ, লিটন ভাই অনেক কবিতা করবেন আজকে, কথাও বলবেন, আপনারা শুনতে পাবেন। এসবি শুভ্র, অসাধারণ পরিবেশনা। ফিরোজ আহমদ ফিরোজ বলেছেন মাশাল্লাহ লিটন ভাইয়ের কণ্ঠ। মাশাল্লাহ আমরাও বলছি। আপনার না, চতুর্দিকেই আমরা আসলে আপনার কণ্ঠ শুনতে পাই আজকাল। আমরা তো ধন্য আসলে যে লিটন ভাই আরও অনেকেই আছেন, আপা তো আছেনই। অনেক সময় আমরা অনেক উচ্চারণের সাহায্য সহযোগিতার জন্য আপনাদের কাছে যাই, আপনারা করেন, এজন্য আমরা আসলে সত্যিই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমি আবারও ফ্যান্টাসি সুইটার স্টুডিও ফোক অ্যান্ড রকের কাছে আমি নিজে থেকে কৃতজ্ঞ যে আপনাদের সাথে বসে আসলে একটা অনুষ্ঠান করতে পারছি, যে আমি আপনাদের পাশে বসে আছি। আমরা নাটকের স্বার্থে বসি, কিন্তু আবৃত্তি আমি সাহস করতে পারি না, কারণ এটা অনেক কঠিন একটা বিষয়। উচ্চারণ থেকে শুরু করে অনেক বিষয় থাকে এখানে, আমরা জানি। যাই হোক, আমরা আপার কাছে যাই। আপা, যেটা বলছিলেন লিটন ভাই, যে আসলে আবৃত্তিতে আসাটা আপনার কিভাবে? আসলে আমি থাকতাম সিলেট শহরে খাদিমনগর, যেখানে বলা হয় বিআরডিটিআই। তো শহর থেকে তখন বেশ দূরেই বলা যেত। তো ওইভাবে ছোটবেলা থেকে আসলে ওইভাবে আবৃত্তি শেখাটা হয়নি প্রাতিষ্ঠানিক কোনো ইয়েতে। কিন্তু যেহেতু আমরা একটা কলোনিতে থাকতাম, ওখানে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার মানুষ থাকতেন, তো যে কারণে সিলেটি যে কথাগুলো সেগুলো বলা হয়ে ওঠেনি। এবং আমি কিন্তু প্রাইমারি হাই স্কুল সব কিছুই সিলেটে শেষ করেছি। তখনও কিন্তু ওই সুবিধাটা আমি পেয়েছি, যেমন স্যাররা আমার সাথে সবসময় ভাবে কথা বলতেন, কিংবা একজন পণ্ডিত স্যার থাকতেন, আগে সব স্কুলেই থাকতেন। উনি এসে আমাকে আগে বলতেন, বলতো এই উচ্চারণটা কীরকম, এটা কেন এরকম হলো, কেন এভাবে হবে। উনি ক্লাসে ঢুকলে আমরা খুব ভয় পেতাম যে এমন ওই যে ক্লাসের বাইরে গিয়ে যেটা করানো, এটা কেন হলো, কিংবা প্রশ্ন করার আমরা যেটা ক্লাসে গতানুগতিক যেটা পাই না। তো উনি এসে এই কাজগুলো করাতেন, কিংবা টাং টুইস্টার যেটা আমরা বলি, এখন আমরা শিখতে হয়, আমরা বাচ্চাদেরকে শেখাই, কিন্তু ওই টাং টুইস্টারগুলো মজা করে পাখি পাকা পেঁপে খায়, কাঁচা ডাব পাকা গাব, তারপর এরকম জলে চুন তাজা, জলে তেলে চুল তাজা, এগুলো এসে আমাদের ক্লাসে করাতেন। তো আমরা খুব মজা পেতাম। আসলে তখন বুঝিনি যে এটা আমার কতটুকু কাজে লাগবে। তখন আমরা বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করতাম স্কুল থেকে। আমি হযরত শাহপুরান উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি, কৃষ্ণ গোবিন্দ স্কুলে আমি প্রাইমারি শেষ করেছি। যখন কলেজে আসি, কলেজে আসার পর আমি মুক্তকণ্ঠ নিজের উদ্যোগী আমি ৩ মাসের একটি ঢাকায় গিয়ে প্রজ্ঞা লাবণী এবং কাজী আরেফের ৩ মাসের একটি কোর্স আমি করি আবৃত্তির জন্যে, এবং কলেজের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেই। এবং বাংলাদেশ বেতারে যখন আমি ঢুকি, তখন বেতার থেকে আমরা ছিলাম আমি এবং প্রিয়জ্যোতি দাস বাবুদা, এখন কোন লন্ডনে সালে এটা? আছেন। এটা 96 97 তখন আমরা নিমকোতে। তো তখন তো মানে অনুষ্ঠান ঘোষক হিসেবে না, হ্যাঁ, আমি নাট্যশিল্পী হিসেবে। প্রথমে আমি ঢুকেছিলাম আসলে নাট্যশিল্পী হিসেবে। তারপরে আমি উপস্থাপনায় চলে যাই। আমি বলবো যে বাংলাদেশ বেতারে সাজেদা আপা, কয়েস ভাই, মানে এত আদর আমি পেয়েছি, ভালোবাসা আমি পেয়েছি, অসম্ভব ভালোবাসা পেয়েছি। এবং যখন নাটকে ছিলেন আমাদের স্যার, বলতো আমরা, ওই সময় হ্যাঁ হ্যাঁ, মারা গেছেন ব্যাংকে, ও রুহুল আজাদ চৌধুরী আমাদের রুহুল আজাদ, নাট্যকার হ্যাঁ নির্দেশক। নাট্যকার নির্দেশক ছিলেন রুহুল আজাদ স্যার। তো ওনাকে সবাই স্যার বলতেন। তো আমরা যখন নাটক করতাম, উনি আমাকে খুব, মানে বিশেষ 16 ডিসেম্বর 26শে মার্চের নাটকগুলোতে উনি আমাকে ডাকতেন। তো ওখান থেকে যখন আমি উপস্থাপনায় গেলাম 96-এ, ইউনিসেফের একটি প্রোগ্রাম ছিল মা ও শিশু, যেটি প্রতিদিন শুক্র শনিবার ছাড়া প্রতিদিন প্রচার হতো। আমি এবং ফয়সাল ভাই, সৈয়দ ফয়সাল, আমরা করতাম। তো ওইখানে নেওয়াতে রুহুল আজাদ, আমার মনে আছে, উনি খুব স্যার দাবাকে খুব মানে রূঢ় ভাষায় বলেছিলেন যে আমি এতদিন পরে পেলাম, তাকে তৈরি করছি, আর তুমি তাকে নিয়ে গেলে এই Announcement-এ নিয়ে হ্যাঁ, গেলেন। উপস্থাপনায় নিয়ে আমার খুব এই কথাটা খুব মনে আছে। এবং টানা 2006 পর্যন্ত, 2001 পর্যন্ত, 2 পর্যন্ত আমি ফয়সাল ভাইয়ের সাথে ইউনিসেফের প্রোগ্রামটা আমি উপস্থাপনা করি। এরপর লিটন ভাইয়ের সাথে 2006 পর্যন্ত করা হয়। তারপরে আমরা
ওই সময়ের মধ্যেই বেতারে ঘোষক হিসেবে ছিলাম, নাট্যশিল্পী হিসেবে, তারপর নিউজ রিডার ওই সময় হিসেবে, news হ্যাঁ ওই সময় হয়েছে। এবং নিউজ রিডার হিসেবে ঢোকার পরপরই আমাদের কিন্তু একটা গ্রেডেশন হয়েছে, যেটা অনেক বছর পরে, মানে গ্রেডেশন আমরা ঢোকার পরপরই আমি, রাজীব, ফয়সাল তিনজন আমরা ওই গ্রেডেশন আমরা পাই। লিটন ভাইয়া কিন্তু অনেক বছর পরে পেয়েছিলেন। তো তখন আমরা গ্রেডেশনও পাই, আমরা নিউজে ঢুকলাম। এবং নিমকোতেও একটি কোর্স করেছি আমি 15 দিনের বাবু ভাইয়ের সাথে। আমরা রেডিও থেকে সেটা, বেতার থেকে সেটা পাঠানো হয়েছিল আমাদেরকে। এই কাজ করতে করতে তারপর তো লিটন ভাইয়ের সাথে ওই কাজ করা শুরু হলো একসাথে। এবং তারপর একই সাথে আমরা সংগঠনে কাজ করলাম, বিভিন্ন জায়গায় কাজ করতে করতে তারপর একসাথে এখনও কাজ করছি। এবং 2015-তে আমি শিশু একাডেমিতে আবৃত্তির প্রশিক্ষক হিসেবে যোগ দিলাম। চমৎকার, হিস্ট্রিটা অনেক বড়। না আসলেই একটা পথ পাড়ি তো দিতেই হয়। লিটন ভাই, আমি একটা কথা আপনাকে বলি, হ্যাঁ। কথাটা অনেকদিন আমি বলি নাই আপনাকে। সেটা হচ্ছে আমি কিন্তু আপনাকে খুব ভয় করতাম সেই 2000। এখনো করে, অনেকেই খুব না, ভয় পায়। আমি খুব ভালো মানুষ, কেন জানি না, অনেকে বলে আমি হ্যাঁ। নাকি খুব ভাব নিয়ে চলি। না না, এরকম না, আমরা ভয় করতাম কারণ হচ্ছে আমি তখন তো থিয়েটার 2001-এর দিকে থিয়েটার শুরু করি সিলেটে। 2006-এ হয়তো আমরা একটা থিয়েটার সিলেট আমরা যখন করি, তখন 2007-এ একবার শিল্পকলাতে একটা অডিশন দিতে গিয়েছিলাম, তখন আপনি আচ্ছা, ছিলেন আচ্ছা। সেখানে। তো আসলে আপনি মনে একটা নেই আসলে। আপনার মনে থাকার কথা না, কারণ আমি একটা ভুল করেছিলাম, আপনি বকাঝকা করেছিলেন। তারপর অনেক দিন পর্যন্ত আপনাকে ভয় পেতাম, কিন্তু শেষে ধীরে ধীরে মিশে আপনার সাথে যেটা দেখতে পেলাম, আসলে আপনি ভয় পাওয়ার মানুষ না, অনেক আদর করেন সবাইকে এবং শেখাতে চান কেউ যদি শিখতে চায়। না, আমার যেটা হয়, মানে ভয় অনেকেই পায়, এই কারণে আমি কিন্তু কম্প্রোমাইজ করি না। খুব নিজের মানুষ, আমি বলে ফেলি যে না তোমার তো এটা হচ্ছে না, এটা হচ্ছে। অনেকে আমাকে বলেন, আমি বলি না, আমি একটা জিনিস মেনটেন করি, আর যাই করি অনেক খারাপ কাজের মধ্যে একটি ভালো কাজ, যে আমি কখনোই কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করি না। এবং তিনি যত বড়ই মানুষ হোক না কেন, যত বড় মাপের মানুষ হন না কেন, আমি বলি নেই যে না এই জায়গাটায় আপনার তো একেবারেই ডেফিনিট, যে এই জায়গাটা তো এরকম, আপনার এটা কেন হলো, আপনার কাছে তো এটা আশা করি নাই। এর জন্য অনেকে আমাকে ভুল বোঝেন। বুঝতে পারছি। লিটন ভাই, আমি আপনার আবৃত্তিতে আসা কিভাবে সেটা একটু পরে শুনবো। তার আগে নাজমা আপার একটা আবৃত্তি শুনবো এবং আমরা কয়েকটা কমেন্টস পড়ে নিই। গৌতম চক্রবর্তী, আপনার সেক্রেটারি, আপনার সেক্রেটারি না, মানে আপনি সভাপতি আর উনি সাধারণ সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের। দাদা দুঃখিত, উনি লিখেছেন, বাহ চমৎকার। আমিনুল ইসলাম চৌধুরী, লিটন ভাই বাংলাদেশের প্রথম সারির যে কজন বাচিক শিল্পী আছেন তাদের মধ্যে একজন, সত্যি আমরা গর্বিত, আমরাও গর্বিত লিটন ভাইকে পেয়ে। বিপুল চন্দ্র লিখেছেন, চমৎকার আবৃত্তি, সুন্দর আয়োজন। সুবর্ণা শিমু, অসাধারণ আঙ্কেল, আপনাকে নিশ্চয়ই বলেছেন লিটন ভাই। হ্যাঁ, আঙ্কেল তো নাজমাকে বলবে না। না, আমাকেও বলতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তানিয়া ফেরদৌস আহমেদ, তানিয়া ফেরদৌস আহমেদ বলেছেন, শুভ কামনা রইল লিটন চৌধুরী। ফিরোজ আহমেদ ফিরোজ, আপনারা সকলকে সিলেট জেলা মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেম শ্রমিক কল্যাণ সমিতির পক্ষ থেকে ঈদ মোবারক। আপনাকেও ঈদ মোবারক, ধন্যবাদ। গৌতম দা আবারও লিখেছেন, ভালো হইছে বইন নাজমা, সিলেটি ভাষা না হিকিয়া হেসে ককটেল ওই গেল নে, হা হা হা। চমৎকার। আমরা তাহলে নাজমাপার কাছে আবার যাই দর্শক, আমরা আরেকটা আবৃত্তি শুনছি নাজমাপার কাছ থেকে। আমি এবার যেটি আবৃত্তি করছি সেটি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রাস্তা কারো একার নয়। এটি ধর্ম এবং বিজ্ঞান, যে একদম সভ্যতার শুরু থেকে যে একটি দ্বন্দ্বে অবতীর্ণ হয়েছে, সেই বিষয়কে কেন্দ্র করেই এই কবিতাটি। রাস্তা কারো একার নয়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলি। তাকে পাহারা দেবার জন্য বসে থাকত একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পাণ্ডাদের হই হই, তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে ওঠবস করাতে? ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারো একার নয়।
বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, আর তার গলা থেকেও ধর্মের ষাঁড়েদের মতোই কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো, নইলে পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে তাকায়। তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তারা সামনে আরো সামনের দিকে এগিয়ে যায়। কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না। যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। চমৎকার আপা, অসাধারণ, চমৎকার। লিটন ভাই, আমরা একটু কফি কি নিব আপনার কথা শুনতে শুনতে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কফি আমি চলুক। আমি আমি দিচ্ছি। আপনি আপনার ওই যে আপনি আবৃত্তিতে কিভাবে আসলেন সেটা যদি আমাদেরকে একটু বলে শোনান। অনেক দীর্ঘ ইতিহাস, নাজমার মতো এত শর্ট করা যাবে না, তারপরে খুব দ্রুত চেষ্টা করছি লিঙ্ক ধরে ধরে। সেটা হচ্ছে, আমি যখন আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়, তুমি জানো যে হয়তো ইতিহাসেই পড়েছে যে ওই সময়টা আমাদের স্কুলগুলো বন্ধ ছিল। তো স্বাধীনতা 16ই ডিসেম্বর, স্বাধীনতার পরপরই আমাদের স্কুলগুলোতে অটো প্রমোশন হয়ে যায়। আমরা মানে আমাদেরকে বলা হলো, সকালে গেলাম স্কুলে, 72। হ্যাঁ না তখন ইয়েতেই ডিসেম্বরের শেষে 25-26 তারিখ মনে হয়, স্কুলে গেলাম। তো বলা হলো যে তোমরা আগামীকালকে আসবে, এসে ওই রুমে গিয়ে বসবে। প্রমোশন তো হয়ে গেল। আমরা কিন্তু তখন বুঝতাম না অটো প্রমোশন জিনিসটা, অনেক পরে সেটা বুঝেছি। তো জিজ্ঞেস করলাম যে ওটা স্যার মানে বড়দের ক্লাস? বললেন হ্যাঁ, ওখানেই তোমরা চলে যাবে, তোমরা পাস সবাই। এবং ওই দিন বলা হলো যে আমরা স্কুল থেকে অনুষ্ঠান করব, বিজয়ের অনুষ্ঠান। তো সেখানে যারা যারা অনুষ্ঠানে অংশ নিতে চাও তোমরা আসবে। আমি সেখানে গেলাম এবং আমার জীবনের প্রথম অনুষ্ঠান কিন্তু গান দিয়ে, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে। তো সেই গানটা হচ্ছে আমার জীবনের প্রথম মানে কোরাস অনুষ্ঠান। এর বছর দেড়েক পরে আমরা সিলেটে চলে আসি। আমি যেটি বলছি সেটা হচ্ছে হবিগঞ্জের কথা। সিলেটে আসার এর আগে আরেকটু বলে নিই, আমার কিন্তু বিভিন্ন জায়গাতেই মানে পড়াশোনা ছোটবেলা থেকে। লাকসাম শুরু হয়েছিল, ক্লাস 1 লাকসাম, ঠিক ওইরকম করে আখাউড়া, তারপরে চিটগং কিছু সময়ের জন্য, তারপরে মাধবপুর, 71-এর আগ পর্যন্ত আগ আপনি পর্যন্ত। হবিগঞ্জ। হ্যাঁ, তো সিলেটে আসার পরে আমাদের পাড়ায় ছোট ছোট ছেলেমেয়েরা তখন কিশোর হয়ে যাচ্ছে। তো ওরা বললো যে চলো রেডিওতে। তো আমি বড় ভাই আমরা দুজন গেলাম, গিয়ে ওই দিন তখন কিশোরয়ে যে অডিশন ছাড়া যে একেবারে শেষের অংশটায় থাকে যে আপা আপা আমি একটি কবিতা বলবো, আপা আপা আমি একটি গান বলবো, গান করবো না গান বলবো তখন বলা হতো আর কি। তো বড় ভাই গান করলেন, আমি আবৃত্তি করলাম। তো অনুষ্ঠান পরে ছায়া আহমেদ ছিলেন, অনেক দীর্ঘদিন উনি ছিলেন সিলেটে, কিশোরে অনুষ্ঠানটি মূলত উনি পরিচালনা করতেন। তো অনুষ্ঠান পরে উনি বললেন যে এক কাজ করো, তোমাদের দুজন তো ভালো করো, তোমরা দু ভাই তোমরা অডিশন দিয়ে দাও। তো ঠিক আছে গেলাম, বাসায় গিয়ে চিন্তা করলাম অডিশন কি, লজ্জায় তো ওনাকে জিজ্ঞেস করেন অডিশন জিনিসটা কি, অডিশন দিতে বলছেন উনি। এরপরে আমি যাদেরকে সাথে নিয়ে গেছিলাম ওদেরকে বললাম যে অডিশন দিতে বলেছেন, অডিশনটা কি? বলো তাহলে তো খুব ভালো, পরীক্ষা দিতে হবে। তখন এনলিস্টমেন্ট, এখন যেরকম আপা আপা বলেছে ওরকম আপা আপা বলতে হবে না, কন্ট্যাক্ট আসবে তোমার নামে। তারপরে অডিশন দিলাম, অডিশন দিয়ে তখন আবৃত্তির কিশোরের শিল্পী। এরপরে বছর 3 কিশোরে আবৃত্তি করলাম। তো ওই সময় বয়সন্ধিক্ষণে যেটা হয়, ভয়েসটা চেঞ্জ হয়ে যায় ক্লাস 8-এ ওঠার পরে, তখন আর কিশোরের ভয়েস আমার হচ্ছিল না, আমাকে বাদ দিয়ে দেওয়া হলো। তো আমি বাদ পড়ে গেলাম। তারপর দীর্ঘদিন আবার গ্যাপ। আমাদের সময় অনেকটা ভালো ছিল, নাজমা যেটা বলছিল যে তখন কিন্তু খুব আন্তরিকতা আমরা পেতাম এবং গাইডটা পেতাম। তো আমি একটি অনুষ্ঠানে আবৃত্তি করছি, তখন আমি কলেজে ডিগ্রি ফার্স্ট ইয়ারে। আমি একটু বলে নেই, আমরা যেভাবে মানে গাইড পেতাম, আরেকটি বিষয় ছিল আমাদের মধ্যে কিন্তু শেখার আগ্রহটা ছিল। ছিল এখন- কিন্তু এখনো আছে। আমরা হ্যাঁ, সবাই তো বলি যে এখন- আজকে হ্যাঁ, ভালো কেউ আসলে গিয়ে পায়ের কাছে বসে থাকি যে না, যে আমাকে কি শিখতে শিখতে হবে। পারি, কিন্তু এখন যেটা হয় সেটা মনে হয় একটু কমে গেছে। কমে গেছে। কমে গেছে। তো যাই হোক, আমি আবৃত্তি করার পরে উনি আমাকে ডাক দিলেন, ভদ্রলোক,
তো ডাক দিয়ে বললেন যে তুমি কি রেডিওতে আবৃত্তি করো? আমি বললাম যে না, আমি তো ছোটোবেলা করতাম, এখন আর করি না, আর আমার তো পরিচিত কেউ নেই রেডিওতে। তো উনি একটু মুচকি হাসলেন, বললেন যে পরিচিত লাগে নাকি রেডিওতে? আমি বলছি, হ্যাঁ, মানে আমার তো কেউ নাই পরিচিত, কি করে? তো বললেন কালকে সকালে তুমি যেতে পারবে রেডিওতে? আমি তখন মদনমোহন কলেজে ডিগ্রি ফার্স্ট ইয়ারে। বললাম হ্যাঁ পারবো। তো কালকে তুমি যাবে, গিয়ে 10টার সময় যাবে, গিয়ে গেটে গিয়ে বলবে যে আমি আশরাফুল আলম, ওনার সাথে দেখা করতে চাই। উনি কিন্তু আশরাফুল আলম, আমার সাথে আলাপ করছেন যিনি, উনি আশরাফুল আলম, কিন্তু আমি তো চিনতাম না। তো যাই হোক, পরের দিন গেলাম, গেটে গিয়ে বললাম যে উনি আমাকে আসতে বলেছেন। ওরা সাথে সাথে তখন কিন্তু খুব কড়া করে রেডিওতে ঢোকা, পাস দেওয়ার ব্যাপারটা, ওরা পাস পাঠালো, আসলেন আশরাফুল আলম। আমি তো রুমে ঢুকেই দেখি ওই ভদ্রলোক, আমি তো মানে খুব বোকা হয়ে গেছে। এই কারণে খারাপ লাগছিল যে আমি কিন্তু ওনাকে আগের দিন বলেছি যে আমার পরিচিত কেউ নেই রেডিওতে, অর্থাৎ রেডিওতে পরিচিত ছাড়া প্রোগ্রাম করা যায় না। তো উনি তখন সেমি কাশেম ছিলেন, তরুণ সমাজের দায়িত্বে। ওনাকে ডেকে বললেন যে ওর অডিশন লাগবে না, তুমি একটা স্পেশাল অডিশন দেখিয়ে দাও, ওকে কন্ট্যাক্ট দিয়ে দাও আবৃত্তিতে। এবং প্রথম অনুষ্ঠানে গিয়ে পেলাম শামীমা আপাকে, শামীমা আপা, নাসরিন, দুজন, তারা দুই বোন, একজন আবৃত্তি করছেন, আরেকজন উপস্থাপনা করছেন। এবং সেই সুবাদেই ওই দুইজনের সাথে আমার পরিচয়, এবং এরপর থেকে প্রায় 35 বছর আমরা দুজন একসাথে কাজ করছি। এবং ওই যে শুরু হলো আমার আবৃত্তি, এরপরে 85-তে এসে আমরা আবৃত্তি সংগঠন কথাকলির সাথে আমরা দলীয় আবৃত্তিতে একসাথে কাজ করা, যেটা। এবং নাজমা যেটি বলছিল, আমার সৌভাগ্য হয়েছিল, এটি মানে অনেক সিলেটে আমি খুব জোর দিয়ে বলি যে আমরা যেরকম সৌভাগ্যবান নাটকে কিংবা আবৃত্তিতে, এর পরের জেনারেশন কিন্তু সেটা পাইনি। আমরা একসাথে, তুমি চিন্তা করো জুয়েল, যে ওই সময়ে বাংলা আবৃত্তির, বাংলা উচ্চারণের যে প্রধান মানুষগুলো, প্রত্যেকটা মানুষকে আমরা পেয়েছি। তখন ছিল ন্যাশনাল ব্রডকাস্টিং একাডেমি, এনবিএ। এনবিএর মাধ্যমে আমরা একেবারে, তুমি হিসাব করো যে ওয়াহিদুল হক স্যার, নরেন বিশ্বাস, আশরাফুল আলম, হাসি সিদ্দিকী, সঞ্জিদা আপা, তারপরে জামিল চৌধুরী, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, এই যে মানুষগুলো, মহিরুহ মানে তখন আবৃত্তির বাংলাদেশে এই 6-7 জন মানুষই হচ্ছেন মূল মানুষ, এবং এদের সাথে একটানা 7 দিন কাজ করার সুযোগ পেয়েছিলাম। চমৎকার। এবং এই সুযোগটায় যেটা করেছে, আমাদেরকে শিখিয়েছে যে তোমরা কিছুই জানো না। মানে আমাদের যেটা হয়েছে যে আমি, নাজমা যেটা বলছিল, আমরা কিন্তু রেডিওতে নিউজে জয়েন করার অনেক পরে, প্রায় 7-8 বছর পরে অডিশনের সুযোগ পেয়েছি। কিন্তু আমি নাটকে পেয়েছিলাম, নাটকে খুব দ্রুত 6 মাসের মাথায়, ওরকম নাজমারা যেরকম, আমি নাটকে ওরকম ঢুকেই অডিশন পেয়েছিলাম, গ্রেডুয়েশন পেয়ে। এবং তখন যখনের কথা বলছি, তখন কিন্তু আমি 85-তে আমি নাট্যশিল্পী হিসেবে বি গ্রেড, নিউজকাস্টার হিসেবে বি গ্রেড। কিন্তু ওই সময় আমি শিখেছি স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, দীর্ঘ ই। তুমি চিন্তা করো যে একজন মানুষ বি গ্রেড শিল্পী তখন, এবং এটা কিন্তু ন্যাশনালি, এখন যেরকম গ্রেডেশন, আগে তা ছিল না, আগে কিন্তু সেন্ট্রাল থেকে গ্রেডেশন হতো। তো সেন্ট্রালি গ্রেডেশন পেয়ে বি গ্রেড শিল্পী হিসাবে আমি, শামীমা আপা, আমরা একসাথে ধ্বনি শেখা শুরু করলাম, এবং যার সুফল এখন আমরা পাচ্ছি। এখন খুব বড় গলায় অনেককেই বলতে পারি যে না, এটা এরকম হবে না, এরকম হবে। কারণ ওই মানুষগুলোকে, যারা ঢাকা শহরে থাকতো, তারা কিন্তু একজনকে পেত বা দুজনকে পেত একটা ওয়ার্কশপে। এতজন মানুষ, এত গুণী মানুষ একসাথে কেউ পেত না। সেই সুবাদে ওই যে আবৃত্তিটা শুরু হলো, এখনো চলছে, এখনো শিখছি। 96 কিংবা 97-এ নাটকের অডিশন আরেকটি হয়েছিল, যেখানে আপনারা ইয়েতে গেলেন, আমরা তখন হ্যাঁ, আমার এটা আজকে একটু বলে নেই, আমি কখনো বলি নাই কথাটা। আমি যখন স্পেশাল গ্রেড আর্টিস্ট হই নাটকে এবং স্পেশাল গ্রেড নিউজে, এবং আমি তখন একমাত্র ব্যক্তি বাংলাদেশের মধ্যে ফার্স্ট পেয়েছিলাম যে দুটাতে একসাথে আমি তখন স্পেশাল গ্রেড। এবং আমি রেডিওতে না করেছিলাম, রেডিওর আরডিকে আমি বলেছিলাম যে আমি যে স্পেশাল গ্রেড পেয়েছি এটি ডিক্লেয়ার দেবেন না। এই কারণে দেবেন না, তখন সিলেট শহরে এখনও যারা আছেন, কয়েকজন আছেন আমার অনেক সিনিয়র নাটকে, এখন যদি ওনারা জানেন যে আমি স্পেশাল গ্রেড পেয়েছি, সেটি আমার জন্য খুব এম্বারাসিং। এরপরে যখন অডিশন আবার হলো প্রায় 6 বছর পরে, তখন আমাদের সিনিয়র মোস্ট যারা, আমি নাম বলছি না আর কি, তারাও তখন এ গ্রেড পেলেন, মানে স্পেশাল গ্রেড পেলেন 3 জন একসাথে। তখন আরডি সাহেব ওই মিটিংয়ে ডিক্লেয়ার দিলেন যে লিটন ভাই কিন্তু এর আগের অডিশনেই পেয়েছিলেন, খাতাপত্রে উনি স্পেশাল গ্রেড, পেমেন্ট উনি পাচ্ছেন স্পেশাল গ্রেড, কিন্তু এটা বলা হয় নাই। আজকে আমরা ঘোষণা দিচ্ছি যে ওনাদের সাথে লিটন ভাই কিন্তু আগের স্পেশাল গ্রেড। এই যে পাওয়া, ওইটাই বলছিলাম যে তোমাদের চাইতে আমরা অনেক বেশি সুবিধা পেয়েছি। তো ওইটা কিন্তু যেরকম পেয়েছি, আমরা চেষ্টা করি, এখনও কিন্তু ভাস্বরদা বলেন
ভাস্করদা যে কোনো জায়গায় গেলেন বলেন যে না এখনো লিটন আছে সিলেট থেকে যে মাসে অন্তত একবার একটি হলেও প্রশ্ন জিজ্ঞাসা করে যে এই শব্দটি এরকম কিরকম কেন, বা আমরা অভিধানে পাচ্ছি দুরকম উচ্চারণ, কোনটা হলে ভালো হয়, কেন দুটাই শুদ্ধ উচ্চারণ, এবং এটা লিটন বলে হ্যাঁ, এখন। এবং আরো একটি বিষয় যেটা যে আমরা আমরা এটা গর্ব অনুভব করি যে ওই সময় আমরা বড় ভাইয়ের একটা গ্রুপ পেয়েছিলাম যারা আমাদেরকে শেখাতো, এবং আমরা একটা গ্রুপ ছিলাম বন্ধুরা যারা আমরা আসলে বড় ভাইদেরকে পেয়েছি, বড় আপাদেরকে পেয়েছি। এটা এটা অনেক বড় আসলে ভাগ্য লাগে, যেটা এটা বলতে হ্যাঁ, পারি হ্যাঁ। আমরা, যেন ভাগ্য লাগে, একটা বেল্ট তৈরি হয় একটা গ্রুপের। আমরা যেমন আমি এখন ছিলাম, কমে জুয়েল গেছে, ছিলাম, অনেক ফয়সল, অনেক কমে গেছে। রাজীব, গৌরব, মানে আমরা একসাথে থাকতাম সারাদিন, মনে হয় আমাদের একসাথেই হুম থাকা হুম হতো। হুম। এবং যখন এবং তখন একটি বিষয় ছিল যে কে আমি দর্পণ থিয়েটার করি, লিটন ভাই কথাকলি করে, কে কোন থিয়েটার এটা মনে হয় বাইরে কেউ বোঝার কোন মানে বুঝতেই পারতো না যে আসলে কে কোন থিয়েটারে আমি কাজ আবার করে। কথা একটু কাটছি, আমার মনে হয় যে একটু নেতিবাচক হয়ে গেলেও লিটন ভাই কথাগুলো বলা উচিত। এখনো আছে কিন্তু আমরা নিতে পারছি না। আমরা যারা আপনাদের পরবর্তী যে জেনারেশনটা হুম, আছি, বা আমার সাথে যারা আছেন, আমার পরবর্তী জেনারেশন যারা আছে, যারা এই অঙ্গনে কাজ করছে, আবৃত্তি বলেন, নাটক বলেন, আমরা আসলে আপনাদের কাছে যেতে পারছি না। এটা আপনাদের বাধা না, এটা আমাদের বা এর পরের জেনারেশনটা কেমন যেন না, কেমন যেন আমার আমি মনে হয় একেবারে এটা অন্যভাবে সময়, বলি, আমি এটা একেবারে সময়ের তাগিদ। আমার মনে হয় তখন আমরা ফিজিক্যালি আড্ডাটা বেশি দিয়েছি, শারীরিক মানে আমরা নাজমা আমি একটু দেখা যোগ হতো। করি আমার, এখন যেভাবে আমরা ডিজিটাল আসলে হয়ে গেছি, সে কারণে হয়তো বা একটু এটাই হচ্ছে খারাপ। নাজমা লাস্ট যে কথাটি বললো ডিজিটাল, এখানে যেটি সমস্যা হয়েছে যে মানুষটি ন্যূনতম তার মান নেই, আমি মানের কথা বলছি, আগেই বলেছিলাম যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি কিন্তু খুব বেশি আহ, ইয়ে নিয়ে কথা বলি, অথেন্টিকেশন নিয়ে। ন্যূনতম যেই বিষয়ের উপর ধারণা নেই, সেটি গানের উপর হোক, নাচের উপর হোক, নাটকের উপর হোক, আবৃত্তির উপর হোক, সে কিন্তু প্রোগ্রাম করছে। এই যে তোমরা অনুষ্ঠান করছো, এরকম অনুষ্ঠান করছে, এতে করে কি হচ্ছে, সে কিন্তু ওই বোধটা তার মধ্যে তৈরি হচ্ছে না যে না আমি তো জানি না, আমাকে জানতে হবে। সে মনে করছে না আমি তো অনেক কিছু জানি। সেটাই। এবং এই কারণেই বললাম যে আমরা এখনো বারবার চেষ্টা করি এই জিনিসটা জানবো, এই জিনিসটা শিখবো। এবং আমি খুব গর্ব করে বলি, যখন আমার জুনিয়রকে আমার ভুল ধরিয়ে দেয় আমি খুব গর্বিত হই যে তার কাছ থেকে আমি শিখছি। না, আমি সেটাই বলছিলাম লিটন ভাই, মানে আমরা যাচ্ছি না, মানে এই জেনারেশনটা আসতে চাচ্ছে না শেখার জন্য। আপনার কাছে আমি যদি যাই, আমার কাছে আরেকজন যদি আসে, আমি যদি আরেকজনের কাছে যাই, তো সেরকম কেন জানি যাচ্ছি না আমরা। ওই যে এটা তার এটা প্রয়োজন একটা নেই যাওয়ার। হ্যাঁ, না, সংস্কৃতির ক্ষেত্রে একটা পরম্পরা তৈরি হওয়া এবং তৈরি হয়। এটা ছাড়া কিন্তু সংস্কৃতি চলে না। ধন্যবাদ আপা। আমরা একটু কয়েক মিনিটের বিরতি নিব আজানের জন্য। আজানের পরে আবার আমরা আসছি। দর্শক আমাদের সাথে থাকবেন, আরো চমৎকার চমৎকার আচ্ছা, আমরা কি আলোচনা হবে। আজানটা কি এই প্রোগ্রাম থেকেই টেলিকাস্ট হবে সরাসরি, না আমাদের গ্যাপ হবে? হ্যাঁ, গ্যাপ হবে মানে আমাদের। আমাদের যারা দেখছে শ্রোতারা, ওরা কি এই ইয়েতে থাকবে, হ্যাঁ, লিংকে থাকবেন থাকবে? থাকবেন, আচ্ছা, আমাদের আমি আমাদের এটা জানতে কাটবে না, চাচ্ছিলাম। আমাদের মানে
দর্শক, আমরা ফিরে আসলাম আজানের বিরতির পর। আমরা কথা শুনবো, আবৃত্তি শুনবো। তার আগে আপা, লিটন ভাই, আমরা কয়েকটা কমেন্টস পড়ে নেই। হুম। পল্লব পলাশ আমাদের সাথে আছেন, খুব ভালো লাগছে উনি বললেন। ধন্যবাদ আপনাকে পল্লব। মোহাম্মদ শামায়ুন, নাজমা আপা আপনার দুটো কবিতা শুনলাম, অসাধারণ কবিতা, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ শামায়ুন। মেহরুন্নেসা চৌধুরী, স্যারের আবৃত্তিকার হওয়ার গল্পটা খুব ভালো লাগলো। এটা আপনাকেই বলেছে, আমাকে বলেনি লিটন ভাই, কারণ আমি আবৃত্তিকার না। দেবাশিস চৌধুরী রাজা, শ্রীমঙ্গল থেকে, তন্ময় হয়ে শুনছি। ফারজানা সুমি, আপা আপনাকে অসাধারণ লাগছে। লিটন ভাই আপনাকে বলে নেই, এটা তো ইয়ের ড্রেসের কারণে, হতে পারে। মানে সাজগোজ বলছে সে অসাধারণ আর কি। ছেলেদেরকে সাজগোজ করার অবকাশ আছে। অবশ্যই আছে, আচ্ছা, আমার অন্যরকম। ওইটা কিন্তু বলা হয় নাই। আর আমার টুপিটা কিন্তু ইন্দোনেশিয়ার। তুমি যিনি এই কমেন্টসটি করেছেন ওনাকে একটু টুপির জানিয়ে দাও প্রশংসা করতে বলো। যে টুপির প্রশংসা, এটা ইন্দোনেশিয়ান ক্যাপ এবং আমি অনেক কষ্ট করে এটা কালেক্ট করেছি ফ্রম সৌদি আরব। আচ্ছা, আমি বলে দিচ্ছি ফারজানা সুমি, আপনি ইন্দোনেশিয়ান ক্যাপ পরে আছেন লিটন ভাই, অনেক কষ্ট করে কালেক্ট করেছেন। এটার জন্য একটা কমেন্টস প্রশংসার আসলে দাবি প্রশংসার দাবি রাখেন। আচ্ছা, আমরা লিটন ভাইয়ের কাছে ছিলাম মনে হয়। আজকে নাজমাকে আগেই বলেছি, আমাকে অনেকে বলেন যে না আমি বিদ্রোহের কবিতা বেশি করি, বিপ্লবের কবিতা করি, আজকে প্রেমের বাহ। কবিতা বেশি করব। বাহ, চমৎকার। তো রবীন্দ্রনাথের প্রেম আসলেই আমার বাঁশি মনে হয়। বাঁশির অন্য একটি কারণ আছে যেটি অনেকেই জানেন না। বাঁশি তো আমরা অবশ্যই শুনবো। না, বাঁশির দরকার নেই। না, বাঁশি আমরা অবশ্যই শুনবো। এই যে লিটন ভাই আবৃত্তি করবে আর বাঁশি শুনবো না, এটা হয় না। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাহলে বাঁশির পেছনের নেপথ্যের কথা বলি। আমার আসলে বলুন। আবৃত্তি করতে এতটা এখন না, কথা বলতে খুব মজা লাগে। বলেন। বাঁশি কবিতায় আমরা যেটি দেখি আর কি, যে এত ভালোবাসা একটা মেঘ, এখনো কিন্তু সে তার কল্পনায় দেখে যে পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর, কল্পনায় আছে তার। কিন্তু এই মেয়েটাকে যখন বিয়ে ঠিক হলো, সে পালিয়ে আসলো, বিয়ে করলো না। কেন? তার মধ্যে ওই ভীতিটা কাজ করে যে আমি কি ওটাকে মেনটেন করতে পারবো সুখী কিনা। করতে পারবো। আমার মধ্যে এই জিনিসটা কাজ করছে। আমি যখন আমার জীবনে প্রথম যে মেয়েটিকে ভালো লেগেছিল, সেই মেয়েটিকে আমি আমার ভালোবাসার কথা বলতে পারিনি। প্রাসঙ্গিক বলি নেই, এই মেয়েটি কিন্তু বছর 3 আগে আমাকে বলেছে, তাহলে তুমি ওই সময় আমাকে বললে না কেন? তাহলে তো তোমার আমার দুজনের জীবনটা অন্যরকম হতো।" তো যাই হোক, তো সেই মেয়েটিকে এত ভালো। আপনি আপনার ইয়েতে শেয়ার দিয়েছেন তো? আজকে কিন্তু না। ভাবি কিন্তু অনুষ্ঠান শুনছেন। ভাবি, হ্যাঁ। হ্যাঁ, না, ভাবি জানে এটা। আচ্ছা। ভাবি জানেন। হ্যাঁ, আচ্ছা। আমরা প্রায় সবাই জানি এটা। আমরা, বাহ। হ্যাঁ, আমি এটা করি না। তো এই যে মেয়েটাকে এত ভালো লাগতো, প্রকাশ করিনি কোনো দিন। তো এই বাঁশি কবিতা যখন পড়লাম, দেখলাম যে আমার সাথে খুব মিল আছে হরিপদ কেরানির, যে সে তার প্রিয়তমাকে ছেড়ে দিয়েছে, বলতে পারেনি, এখনো ভালোবাসে। তা আমি মেয়েটাকে কল্পনা করতাম সব সময়, কিন্তু বলা হয়ে ওঠেনি। এর কারণ ছিল অর্থনৈতিক, সামাজিক যে দূরত্বটা, সেখানে আমার কাছে মনে হয়েছে যে না, সে আমার কাছে আসলে অসুখী হবে, আমি তাকে ওইভাবে মেনটেন করতে পারবো না। এই কারণে কিছু কিছু কবিতা আছে, কিছু কিছু গান আছে, কিছু নাটক আছে, যেটির সাথে তোমার জীবনের যদি মিলে যায় তাহলে কিন্তু অন্যরকম একটি ব্যাপ্তি তৈরি হয়। মানে বাঁশি কবিতা আমি ভালো আবৃত্তি করি সে কারণে নয়, আবেগটা চলে আসে আবেগটা ভেতরে। আমার ওই ফিলিংসটা। এবং অনেকে আমাকে প্রশ্ন করে মাঝে মধ্যে যে লিটন ভাই আপনি তো আবৃত্তি করেন চোখ বন্ধ করে। আসলে চোখ বন্ধ না করলে ওই দৃশ্যটা, না, তাহলে আজকে আমাদের শুনতেই হচ্ছে। ওই হরিপদ কেরানির যে ফিলিংসটা, লিটনের যে ফিলিংসটা, দুটা যে একাকার হয়ে যায়। চোখ খোলা থাকলে হয় কি, মানুষজন চোখের সামনে ভাসে। অনেক কবিতা, আমি অনেকগুলো কবিতা আছে যেগুলো সবসময় যেটা কবিতা সম্পর্কে বলা হয় যে দৃশ্যপট তৈরি করা, চিত্র যেটা আর কি, ওই চিত্রটা যতক্ষণ তোমার চোখের সামনে না ভাসবে, ওই কবিতার যে দৃশ্যকল্পটা, ততক্ষণ কিন্তু তুমি ওই কবিতার ভেতরে ঢুকতে পারবে। এটা খুব ধ্রুব সত্য একটা জিনিস। সত্য। এবং এই কারণেই অধিকাংশ কবিতায় আমার যেটি হয়, আমার চোখ বন্ধ হয়ে যায়। কারণ আমি কিন্তু আবৃত্তি করার আগেই দৃশ্যকল্পটা তৈরি করে নেই, মানে তৈরি হয়ে যায়, কবিতা পড়তে পড়তে তৈরি হয়ে যায়। তো ঠিক আছে, বাঁশিটি করি না। আমি ভাবছিলাম যে বাঁশি না করে অন্য একটি কবিতা না, করব। আমরা এটা অবশ্যই শুনবো আজকে, কারণ এটার পেছনে তো কাহিনী আছে। সেও বাঁশি বাজাচ্ছে, ঠিক আছে। শুনি। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেয়া একতলা ঘর, পথের ধারে
লোনাধারা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে সাদা পরা দাগ। মার্কিন ধানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গেই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি, ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়। তারপর ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে, অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে উঠে পচে উঠে আমের খোসা ওয়াটি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বিড়ালের ছানা, ছাইপাশ, আরো কত কি যে। সাতার অবস্থাখানা জরিমানা দিয়ে মাইনের মতো বহু ছিদ্র তার। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতসেঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসাড়। 3 রাত মনে হয় কোন এক আধ মরাই জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছে। গলির মোড়েই থাকেন কান্তবাবু। যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে উঠে এ গলির বিভৎস বাতাসে। কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নাই। বাঁশির করুণ ডাকবে, ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। অসাধারণ, অসাধারণ লিটন ভাই। ইতিমধ্যে কিছু কমেন্টসে চলে এসেছে লিটন ভাই আপনার জন্য। এর মধ্যে আনোয়ারুল লাবলু বলেছেন, দিবা বাসায় গেলে বোঝাবে। এখন দিবা জানে, আচ্ছা এই ধন্যবাদ। বিষয়টি দিবা জানে আর কি। সুমি অলরেডি আপনার জন্য একটা কমেন্টস ছেড়ে দিয়েছেন। জি ভাই, টুপি পরা আপনাকেও অসাধারণ লাগছে।
যাই হোক, সেটা আপনার বলার জন্য বলুক আর অসাধারণ লাগলেও বলুক, আমরা দেখছি আপনাকে অসাধারণ লাগছে, ধন্যবাদ। দর্শক, একটা ঘোষণা আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে ফ্যান্টাসি সুইট এবং স্টুডিও ফোক অ্যান্ড রক আয়োজন করতে যাচ্ছে, আর এটা কম্পিটিশন না, একরকম এটা। সেটা হচ্ছে 10 থেকে 18 বছর বয়সের যে কোনো বাচ্চা কবিতা লিখতে পারে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারে, বা একটা নাম্বার আমরা দিব, সেই নাম্বারে পাঠাতে পারে। তখন আমরা সেখান থেকে 10টা কবিতা বাছাই করব এবং সিলেটের স্বনামধন্য 10 জন বাচিক শিল্পী সেই কবিতাগুলো আবৃত্তি করবে। সো চাইলে আপনারা পাঠাতে পারেন সেই কবিতা, আপনাদের শিশুদের বলতে পারেন। আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি 01716159261। আমি আবার বলছি 01716159261। এই নাম্বারে কবিতা পাঠিয়ে দিতে পারে, আমরা সেখান থেকে আবারও বলছি 10টি কবিতা বাছাই করব, তারপরে সিলেটের 10 জন স্বনামধন্য বাচিক শিল্পী সেই কবিতাগুলা লাইভ আবৃত্তি করবে। ধন্যবাদ। একটি কারেকশন আছে, কারেকশন না, এটা আমার ব্যক্তিগত কথা আর কি। সেটা হচ্ছে আমি নিজেকে বাচিক শিল্পী এখনো মনে করি না। তুমি বলতে পারো যে সিলেটে যারা আবৃত্তি নিয়ে কাজ করেন তাদের একজন লিটন ভাই হয়তো এখানে কাজ করবে। আচ্ছা, হতে পারে। লিজন ভাই, আমি একটা কথা সবসময় বলে থাকি, সেটা আমি মনে হয় জার্মান কোনো একটা ট্রান্সলেটেড কোনো একটা বইতে পড়েছিলাম। সেটা হচ্ছে আমি এখানেও একটা অনুষ্ঠানে বলেছি যে একজন মানুষ যখন শ্রম দেয় তখন আমরা তাকে শ্রমিক বলি, আবার শ্রমের সাথে যখন মেধা খাটায় তখন আমরা তাকে কারিগর বলতে পারি, আবার যখন শ্রম মেধা এর সাথে মননশীলতা, তার ভালো লাগা একসাথে কাজ করে তখন আমরা তাকে শিল্পী বলি। তো সেক্ষেত্রে আমি বা আমরা আপনাদের দুজনকে বাচিক শিল্পী বলছি, আপনারা স্বীকার করেন আর নাই বা করেন, কারণ আমাদের মনে হচ্ছে আপনারা শ্রম, মেধা এবং আপনাদের ভালো লাগা, মন সব দিয়েই আপনারা এই শিল্পের চর্চা করছেন। এটা চর্চা করা এক কথা, আর মান উত্তীর্ণ হওয়া এক কথা। একজন মানুষ সে সারা জীবন কাজ করে যাচ্ছে কিন্তু কোনো কোয়ালিটি কাজ করলো না, তাহলে কি সে ওই পথটা পাবে? তুমি বলো না, আমাকে। না, সে ঠিক আছে। সেই অর্থে আমি মনে করি যে না, আমাদের শেখা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। শিল্পী হওয়া অনেক অনেক বড় জিনিস, মানে শিল্পী যেটা আর কি, নিজেকে নিজে শিল্পী বলবো, সেটা অনেক বড় জিনিস। গান গাইলেই শিল্পী হওয়া যায় না। হ্যাঁ, এবং ভাস্বরদা কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে বলেছিলেন যে বাচিক এবং আবৃত্তি শিল্পী এই দুটো নিয়ে এখন একটু সমস্যা হচ্ছে। কেউ বলছেন বাচিক শিল্পী, কেউ বলছেন না আমি বাচিক না, আমি আবৃত্তি শিল্পী। তো বাচিক আসলে বিশাল একটি বিষয়। বচন নিয়ে যারা কাজ করেন তারাই আসলে বাচিক শিল্পী। এখন যে নিউজ পড়ছেন, যে উপস্থাপনা করছেন, সবগুলো বাচিকের আন্ডারে। বিভিন্ন ভোকাল আর্টিস্ট আমরা যাকে বলি, সুর ছাড়া আর কি। হ্যাঁ, সে কাজগুলো করছেন, তাকে আমরা বাচিক শিল্পী হিসেবে ধরছি। এবং যারা শুধুমাত্র কবিতা নিয়ে কাজ করছেন, আবৃত্তি করছেন, তিনি আবৃত্তি শিল্পী। ধন্যবাদ। হতে পারে। আমরা কি আরেকটা কবিতায় যাব আপা? হ্যাঁ, আমি এবার যে কবিতাটা করছি সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের। লিটন ভাই করলেন, এখন আমি করছি বোঝাপড়া। খুব চমৎকার একটি কবিতা। এবং এখনও ওই যে আমি শুরুতেই যেটি বলেছিলাম যে কবিরা তাদের সময়কে উত্তীর্ণ হয়ে গেছেন বলে এরকম কবিতা লিখতে পেরেছিলেন, এবং আমরা এত বছর পর আমরা এই কবিতাগুলো পড়ছি এবং সমসাময়িকই মনে হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম? মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে।
মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু শুনিলে থাকে মধুর ঠেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। চমৎকার, সত্যি অসাধারণ। আমরা কথার আগে একটু কমেন্টসে চলে যাই। তাপসী ধর আছেন, দুজনেই আমার খুব প্রিয় মানুষ, অসাধারণ। লিটন ভাই, একটা বিষয়, আজকে আর কেউ আমাকে নিয়ে কিছু বলছে না, শুধু আপনাদের দুজনকেই বলছে। এর আগে আরো দুটো অনুষ্ঠান করেছি, সেখানে শুনেছি আমাকেও বলেছে যে ভাই ভালো লাগছে, কিন্তু আজকে শুধু আপনাদের দুজনকেই বলছে, বিশেষ করে আপনাকে একটু বেশি বলা হচ্ছে। আচ্ছা, জানি না কি অবস্থা। নাজমার তো সময় আছে, আরো অনেক দিন কাজ করবে। আমি তো আগে আগে চলে যাবো, আগে আগে এসছি, ওই জন্য আমাকে বলে নিচ্ছে আচ্ছা, সিনিয়র আচ্ছা। হিসেবে। দীপা দে, লাভ টু সি ইউ বোথ। এই যে আবার দুজনই আসছেন, আপনারা তিনজন আর আসেন, আমি আর নাই আজকে আর কি। যাই হোক, রঞ্জিকা রূপা, পছন্দের সব মানুষ। আচ্ছা, এখানে আবার আমি আসছি, অনেক ভালো লাগছে, ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন, আরও চমৎকার চমৎকার আবৃত্তি হবে, কথা হবে। ভাই, আমরা আপনার ঝুলি থেকে কিছু শুনতে চাই। হ্যাঁ, আবারও সে একই ধারার, অনেকের মনে হতে পারে এক ঘরানার, কিন্তু ওই মুডটা চলে আসছে আজকে, প্রেমের মুড আসছে। চমৎকার। তো নাজমা, একটা কাজ করতে পারি আমরা, অনেক সময় তাৎক্ষণিক অনেক কিছু করি, তুমি যদি একটু কষ্ট করো, দুজনই করার মতো কিছু কথোপকথন বা ওরকম কিছু যদি বের করো, ওই আচ্ছা। এই বই থেকে আছে। আচ্ছা, হ্যাঁ, আমি একটু খুঁজে দেখি তাহলে। হ্যাঁ, তুমি একটু খুঁজে বের করে নাও, যাতে করে আমরা আসলে এসবের প্রিপারেশন দরকার হয় না, এই কারণে যেগুলো আসলে অনেক পড়া, মানে যে কোনো কবিতাই হোক, এই ঘরানার যেগুলো আছে অনেকগুলো। আমাকে মধ্যেখানে একটু বলে নিই, কথা তো বেশি বলি সব সময়। একজন জিজ্ঞেস করেছিল যে, ভাই কবিতা কতটা হবে? তা বললাম যে, আমার তো যেটা ধারণা, বাচ্চাদেরকে নিয়ে বড়দের, মানে শিল্পকলা, শিশু একাডেমি মিলিয়ে যদি হিসাব করি, ধরো 1000-2000 মানুষের সাথে কাজ করেছি, ওই হিসাবে অন্তত 200 বা 250 কবিতা তো কাজ করতে হয়েছে, মানে স্টুডেন্টও বলি না আমি, তাদেরকে সহযাত্রী বলি, ওদেরকে নিয়ে। তাহলে তো অন্তত 200-250 কবিতা মানে খুব ইয়ের মধ্যে আছে, কন্ট্রোলের মধ্যে আছে। তুমি বলো কি চাও, তুমি যেটা চাইবে আমি সেটা দিতে পারবো, এরকম। তো ওই জন্য বললাম যে, দেখি নাজমা যদি বের করে সেটা আমরা করব। খুব পরিচিত কবিতা, একটু বাঁশি হয়ে যাক। সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক বৈষ্ণ মেয়ে তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর
কত চন্দ্রভূ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী হার এলো না। 25 বছর অপেক্ষায় আছি। মামাবাড়ির বালছি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমায় আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখেরির মতো চৌধুরীদের গেঁটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খোঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা, এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখে না। অসাধারণ ভাই। এই কবিতাটা আমি তো পড়েছি অনেকবার, শুনেছি তো অনেকবার। একটা বিষয়, 108টি নীলপদ্ম, এটা কি কোনো সিম্বল কোনো কিছুর? এটা বিষয়টা আসলে আমি এখনো কিন্তু ক্লিয়ার। মিথ থেকে এসছে তো। একটু যদি বলেন। না, আমি মিথে হাত দিতে চাচ্ছি না, কারণ ধর্মীয় বিষয় তো, এটা নিয়ে অনেক মিথ। তো মিথ তো বুঝতে পারছো যে তা যদি একেবারেই ফিক্সড করা থাকতো তাহলে একটা বিষয়। মিথ তো তুমি তো লিটারেচারের ছাত্র, বুঝতে পারছি। অন্য কেউ বললে সমস্যা নাই, হয়তো আমি বললে এটা অন্যভাবে মানে আসতে পারে, ওই জন্য মিথ নিয়ে আলাপ করতে চাচ্ছি। তাহলে এটা আসলে 108টি নীলপদ্ম মানে কবিতা তো একটা জিনিসের একটা ক্লু দিতে থাকে, রেফারেন্স তো অবশ্যই আছে। তুমি নজরুলের কবিতায় দেখো কি পরিমাণ রেফারেন্স। এবং আমার বাবা, তুমি তো জানো যে আব্বা সাহিত্যের ছাত্র ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। আব্বা বলতেন যে কেউ যদি রামায়ণ না পড়ে, মহাভারত না পড়ে, তাহলে সে কিন্তু বাংলা সাহিত্য বুঝবে না। এবং শুধুমাত্র রামায়ণ মহাভারত দিয়ে নয়, আমাদের মানে ওই লেভেলের যে আমাদের কবিরা আছেন, তারা এত বেশি রেফারেন্সগুলো নিয়ে আসছেন। বিদ্রোহী কবিতা চিন্তা করো, যে বিদ্রোহী কবিতাকে বুঝতে গেলে তুমি কতগুলো টার্ম বুঝতে হবে। হ্যাঁ, এতগুলো টার্ম যদি তুমি না বোঝো তাহলে কিন্তু বিদ্রোহী কবিতা চিৎকার দিতে পারো, ভেতরে ধারণ করতে পারবে না। বিদ্রোহীতে তো অনেক মিথোলজি, অনেক 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 রামায়ণ থেকে মহাভারত থেকে সবকিছু থেকে আছে। আমরা আপার কাছে যাই। আমরা গীতা থেকে হলে বলে ফেলতে পারতাম, গীতা ইটস অথেন্টিক, একেবারে লিখিত রূপ। আর যখন আমরা মিথ বলবো তখন কিন্তু একটু ভয়ের বিষয় চলে আসে। যেমন ইদানিং তুমি দেখেছো মনে হয় যে আমাদের ইসলাম নিয়েও যেভাবে ব্যাখ্যা করা হয় মাঝে মধ্যে, মানে 4-5 জন 4-5 রকম করেন শানে নজরুল নিয়ে। তুমি কারণটা কি বলবে? কারণ আমরা নিরাপদ দূরত্বে থাকতে চাই, সেটাই না বলা ভালো। জি আপা। আচ্ছা, লিটন ভাই যেটি করলেন, প্রেমের কবিতা এবং বিরহ, আমি ওই পথ ধরেই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর মানুষের মানচিত্র কবিতাটি করছি।
ভাষান যে দিতে চাও, কোন দেশে যাবা, যাবা সে কোন বন্দরে, আমারে একলা থুয়ে, এই ঘর জৈবনের কে দেবে পাহারা, এমন কদম ফুল ফোটা ফুল থুয়ে কেউ পরবাসে যায়, তুমি কেন যেতে চাও বুঝি সব, তবু এই পরাণ মানে না। লোকে কয় ভিন দেশে মেয়ে মানুষেরা নাকি বেজায় বেহায়া, শরীরের মন্ত্র দিয়ে আটকায় সাদাসিদে পুরুষ মানুষ। তোমারে না হারাই যেন সেই দিব্যি দিয়ে যাও জলের কসম। আর বলি মাস মাস খোরাকি পাঠাতে যেন হয় না কো দেরি। পূবের না পশ্চিমের দেশ, কোন দেশে যাবা মাঝি, কোন দেশ? সেখানে কেমন জানি লোকজন, মানুষের আচার বিচার, শুনেছি দক্ষিণে ভয় আজদাহা দরিয়ার বেসুমার খিদে, পাহাড় সমান ফনা আচমকা টেনে নেয় পেটের ভেতর। দক্ষিণে যেও না মাঝি, কালাপানি দরিয়ায় কামট কুমির। তোমারে হারাই যদি, গলায় কলসি বেঁধে ডুব দেব যেন। তোমারে হারাই যদি, ধুতুরার বিষ খেয়ে জুড়ব পরাণ। পরবাসে যাবা মাঝি, মনে ভেব ভরা গোলা রেখে গেছো ঘরে। সমুদ্র বয়স দেহে মাঝি বৌদিন গনে, ফেরে না ভাতার, গলায় কলসি বাঁধা হয় না কোতার। পেটের আগুনে পড়ে অতঃপর ঘরদোর, সোনার গতর, আর সব শেষে পড়ে তার যৌবনের করি। মাঝি বউ দিন গনে, তবু দিন গনে, তবু দিন গনে। খুব ভালো, খুব ভালো লাগলো আপা। আমরা দু একটা কমেন্টস পড়ে নিই। শিপল তোমাকেও কিন্তু অভিনন্দন জানিয়েছে। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। এই প্রথম আর কি পেলাম আজকে আপনাদের সাথে বসলে। আসলে মানে অভিনন্দন পাওয়াটা মুশকিল, তবে আপনাদের অভিনন্দন জানালেই আমি ধরে নিলাম যে আমি এর মধ্যে আছি। টুকুদা বলেছেন 108টি নীলপদ্ম দিয়ে সম্ভবত শ্রী রামচন্দ্র মা দুর্গাকে বরণ করেছিলেন, হতে পারে দাদা। শিপল চৌধুরী, বাহ মন ভরে গেল। লিটন ভাই ও নাজমা ভাবি আসসালামু আলাইকুম। ভাবি বললাম বন্ধুর বউ বলে। লিটন ভাই যখন তুই করে বলেন তখন তার প্রতি কেন যেন শ্রদ্ধা আরও বেশি বেড়ে যায়। জুয়েল ভাই জাস্ট এক্সিলেন্ট, সাথে আছি, সাথে থাকুন শিপল ভাই। আলামিন, আমাদের আবু বকর আলামিন, নাট্যকর্মী, প্রিয় মানুষেরা, আমাদের গুরুজন, শ্রদ্ধা ভালোবাসা সকলের প্রতি। ধন্যবাদ আলামিন। আছেন সুজিত পল, আমি শিলচর আসাম থেকে, আপনার কেউ কথা রাখেনি, মনোমুগ্ধ হয়ে শুনলাম। ধন্যবাদ, আপনি অনেক দূর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আলামিন আরেকটা কমেন্টস করেছে, মোকাদ্দেস বাবুল ভাই নেই কেন? দুঃখিত, আমরা প্রথমেই আসলে বলে নেওয়া উচিত ছিল, একটা পারিবারিক একটা খুবই গুরুতর প্রয়োজনের কারণে বাবুল ভাই একটু বাইরে যেতে হয়েছেন, সেজন্য উনি আমাদের সাথে থাকার কথা থাকলেও আসতে পারেননি। এজন্য দর্শক আমরা দুঃখ প্রকাশ করছি। লিটন ভাই আপনি কিছু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? রুদ্র মোহাম্মদ কবিতা শুনছিলাম ওই দিন একটা অনুষ্ঠানে, যেটি কামাল ভাই বলছিলেন, হাসান আরিফের উপস্থাপনা একটি অনুষ্ঠানে, আমি কামাল ভাই ছিলেন। তো ওই যে সময়ের দাবি অনেক সময় অনেক কবিতা মেটায়, আমরা আবৃত্তিকাররা আবৃত্তি করি, একবারে মঞ্চ ফাটিয়ে দেই, জনগণ খুব হাততালি দেয়, কিন্তু কালের গহ্বরে হারিয়ে যায় অনেক কিছু। তো উনি বলেছিলেন যেটি, যে শহীদুল্লাহ, রুদ্র মোহাম্মদের শহীদুল্লাহ কিন্তু টিকে আছে। এবং সত্যিকার অর্থে আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে যাদেরকে পেয়েছি, খুব বেশি কিন্তু মানোত্তীর্ণ কবিতা আমরা ততটা, মানে যে পরিমাণ পাওয়ার কথা, যে পরিমাণ কবিতা এসছে, সেই পরিমাণ কিন্তু কালোত্তীর্ণ মানোত্তীর্ণ কবিতা খুব বেশি পাই না। হয়তো 300-400, কিন্তু লেখা হয়েছে হয়তো 50,000। তো ওই কবিতাটা শুনতে শুনতেই আমার মনে পড়ছিল, আমি খুব খুঁজে পেয়ে গেলাম কবিতাটি, কয়েকদিন আগে একজন ওকে পাঠিয়েছিল, ওনার খুব ভালো লেগেছে। আমি ওনাকে কিছু বলি নাই যে এই কবিতাটি যখন, এই কবিতাগুলো প্রথম যখন প্রকাশিত হয়, সেই সময় আমরা বয়সে খুব তরুণ, এবং আমাদের খুব ভালো লাগার কবিতা ছিল, আঞ্চলিক ভাষায় সৈয়দ হকের প্রেমের কবিতা।
সবগুলো প্রেমের কবিতা। তো কোনটা করবো নাজমা? তোমাকে যে ভালোবাসে, না ওই ইয়েটাই করি, কথোপকথন। না ওই এককভাবে, আরে ওই শের বেটিটা আচ্ছা, করি আঞ্চলিক আচ্ছা, ভাষায়, হ্যাঁ, আচ্ছা, প্রেমের হ্যাঁ। কবিতা, জি আমরা শুনি। একটু মজার, একটু ড্রামাটিক তোমার জন্য। ধন্যবাদ। আরে ওই শেরবেড়ি চুলে দিয়া শিমুলের ফুল, যাস কই, কই যাস যুবকের মাঝখান দিয়া, মানুষ গাঙের মতো বানে ভাসে তারও দুই কুল, সে পানি কাতান বড় খলবল রং তার সিয়া। আরে থাম, কই যাস, তবু যায় ঘূর্ণান দিয়া, শিমুল যতই লাল সেই লাল তবু কিছু কম, যত লাল যেইখানে দেহ তোর লোকায় সরম। খাড়া না করুক একবার কেউ তরে বিয়া, বেবাক পানির টান নরম সতায়, তখন পরীর রানী সেও কিনে অতি বাধ্য বশ, তখন দেখি না তুই আইলের বাড়ানি ভাঙস, তখন সরম দেখি তোর থাকে কোথায় কেমন, নষ্ট তোর পায়ে পায়ে স্বপ্নলতা অনন্তের মূল, দিবিনে দিবিনে তখন তুই সিঙ্গারের আসল বাসুল। অর্থাৎ নারী তুমি যাই করো তোমাকে আসতেই হবে আমার কাছে। নাজমা ওইটা- ছোট ওই যে- বোন, তার সামনে বললাম না মানে, যে তুমি যাই কর আসতে হবে। মানে ওই কবিতার প্রাসঙ্গিকতায় কিন্তু লিটন ভাইয়ের কবিতাটা চলে আসছে। জি। এই যে তাৎক্ষণিক ভাবে এই যে আমরা বসেছি, এটা কিন্তু শিডিউলে ছিল না। এর না, মধ্যে কিন্তু একটা কবিতার রেশ পরে ধরে আরেকটা হ্যাঁ আসে। রেশ ধরে আরেকটি কবিতা চলে আসছে। এটাই কিন্তু ওই যে আবৃত্তিকারের ভেতর না, আমাকে পরশুদিন, তারপর গতকালকে নাজমা জিজ্ঞেস করেছে যে কি কি মানে আবৃত্তি কি ধরনের। আমি বলছি যে বই সাথে নিয়ে যাবে, আর যদি মেমোরি থেকে তো করতে হবে, আবৃত্তি তো মেমোরি থেকে হয়। তারপরে সামনে বলছে না, সামনে রাখলে ভালো, কারণ যদি কোনো কারণে ভুলে যাই। জি। তো লিটন ওটাই ভাই হবে। একটা ইয়ে আসছে, মানে একটা অনুরোধ আসছে, হুম। যদি সম্ভব হয় কবি সুকান্তের রানার যদি শোনান। রানারটা মুখস্থ নাই, আমি তো ইয়েটা করে নিই, উদ্যোগটা করে নিই। খুব আশ্চর্য লাগে, চিন্তা করো যে 23 বছর বয়স। আমি প্রায় বলি, তুমি হয়তো খেয়াল করেছো, আমি আমাদের ফলোয়ারদের বলি যে তোমাদের বয়স কত হয়েছে, কি করেছো। 23 বছর বয়স, সে কত বছর লিখেছে? যদি আমরা 14-15 থেকে ধরি, 10 বছর কিন্তু পায় নাই সুকান্ত। না। কি করেছে? ফাটিয়ে দিয়েছে। না, এটাই- বন্ধু তোমার ছাড় উদ্বেগ সুতীক্ষ্ণ কর চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি বোঝে নিক দুর্বৃত্ত, মূঢ় শত্রুকে হান স্রোত রুখে তন্দ্রাকে কর ছিন্ন, একাগ্র দেশে শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিহ্ন। ঘরে তুলো ধান, বিপ্লবী প্রাণ প্রস্তুত রাখো কাস্তে, গাও সারি গান, হাতিয়ারে শান দাও আজ উদয় আসতে। আজ দৃঢ় দাঁতে পুঞ্জিত হাতে প্রতিরোধ কর শক্ত, প্রতি ঘাসে ঘাসে বিদ্যুৎ আসে জাগে সারা অব্যক্ত। আজকে মজুর হাতুড়ির সুর ক্রমশই করে দীপ্ত, আসে সংহতি শত্রুর প্রতি ঘৃণা হয় নিক্ষিপ্ত। ভীরু অন্যায় প্রাণ বন্যায় যেন আজ উচ্ছেদ্য, বিপন্ন দেশে তাই নিঃশেষে ঢালু প্রাণ দুর্ভেদ্য। সব প্রস্তুত যুদ্ধের দূত হানা দেয় পূব দরজায়, ফেনী ও আসামে চট্টগ্রামে ক্ষিপ্ত জনতা গর্জয়। বন্ধু তোমার ছাড় উদ্বেগ সুতীক্ষ্ণ কর চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি বোঝে নিক দুর্বৃত্ত। মানে সেই বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর কিন্তু প্রেক্ষাপট এখনো কোনো আন্দোলন তৈরি হলে কবিতাটা আমাদের মানে মনে ধারণ করতেই হয় আর আরেকটা যে জিনিস, বাংলার মাটি দুর্জয় ঘাটি বোঝে নিক দুর্বৃত্ত। এই মাটি থেকে কেউ কখনো কোনো কিছু করে পার পাবে না। এবং এই যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, হুম, হুম। একই কথা, যে খুব অল্প বয়সেই মানে যতটুকু যখন লেখার বয়স, পরিণত বয়স, তখনই কিন্তু হারিয়ে গেছেন, কিন্তু দিয়ে গেছে, দিয়ে গেছেন। ভিতরে যা মাল দেবার। থাকলে সময় বেশি লাগে না। আপা লিটন ভাই একটা জিনিস, এই সুকান্তের একটা কবিতায় হিমালয় থেকে হুম, সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ হঠাৎ কেঁপে বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ কেঁপে কথাটা কেঁপে কি উঠছে। এটাই প্রথম এসেছে? না, বাংলাদেশ এর আগে কি নজরুল। বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ, শব্দটা নজরুলের এসেছে? তো নজরুলের বাংলাদেশ নিয়েই তো বাংলাদেশ। কবিতা। নমো 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 বাংলাদেশ ওই যে মম। বিখ্যাত কবিতা না, নমো 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 বাংলাদেশ বাংলাদেশ মামো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমরা একটু কথোপকথন 342 পৃষ্ঠায় ছোট করে। ও যেটি বলছিলাম না, নাজমার ইয়ে শুনে মনে হচ্ছিল আমরা দুজনই তো শুধু আবৃত্তি না, নাটকেরও লোক। একটু সংলাপ দেই। পূর্ণেন্দু আমরা শুনি, কথোপকথন। ভালো লাগবে। প্রথমটুকু আমার, তারপরে আপনার, তারপরে আমার, তারপরে খুব ছোট করে আমরা করছি পূর্ণেন্দু পত্রীর কথোপকথন 23। কাল তোমাকে ভেবেছি বহুবার, কালকে ছিল আমার জন্মদিন।
পড়েছিলাম তোমারই দেয়া হার। আমার হার কি তোমার চেয়েও বড়? বলে কি তুমি বেলুলে আলিঙ্গন, সমুদ্রকে দিলে না কুটো খড়। বাতাস ছিল, বাতাসে ছিল পাখি, আকাশ ছিল, আকাশে ছিল চাঁদ, তাদের বললে খবর দিত নাকি? আজ্ঞে মশাই বলেছিলাম তাও, তারা বললে ঢুকছি লোডশেডিংয়ে, নড়তে চড়তে পারবো না এক পাও। আমার কি দোষ? ডেকেছি বহুবার, কিন্তু তোমার এমন টেলিফোন ঘাটের মরা, নেই কো কোনো সাড়া। মানে অনেকবার ট্রাই করেছি, হয় নাই। অসম্ভব সুন্দর। এবং আহ, কথোপকথন কেউ পড়েননি কলেজে ওঠার পর? খুব এটা কমই আছেন, খুব কমই মানে যাদের আছে। ভিতরে রস আছে আর কি। এখন নিরস লোক হলে তো অন্য কথা। আচ্ছা, টুকুদা একটা অনুরোধ করেছেন, যুগলবন্দি হোক। হ্যাঁ, হয়ে গেল তো, হয়ে গেল। আচ্ছা, হয়ে দেখি যদি গেল, আরো হয়ে গেল। পাই তাহলে। আচ্ছা। আমি একটি কমেন্টস পড়ি এখন। হ্যাঁ হ্যাঁ, জি জি, পড়েন। শফিউল্লাহ আল মোমিন, জুয়েল স্যার, সম্ভব হলে আপনার কণ্ঠে একটি গান শোনাবেন। আজকে না, আর আমি গানের শিল্পীও না। না হোক না, আসলে কি না, বললো? লিটন ভাই, হলো কি ওই গান যে হবে না কেন? হলো কি ওই যে কলেজের অনুষ্ঠানে মাঝে মধ্যে ওই বাঘ নাই বনে শেয়াল রাজা, যে অবস্থা আর কি, সেটা হয়ে যায় মাঝে মধ্যে। সুদীপদা আছেন, সুদীপদা জানেন, সেজন্য অনেকেই মনে করে আমি মনে হয় আসলে গানের শিল্পী। ও আরেকটা জিনিস, দর্শক, আমাদের সাথে আজকে মিউজিকে সহায়তা করছেন সুদীপদা, আপনারা সবাই চিনেন, আছে হ্যাঁ, তবলায় ওনার- আছেন। ওনার ওনার সম্বন্ধে একটি কমেন্টস এসেছে, আবু বকর আলামিন করেছে, সুদীপ দাস সাউন্ড অসাধারণ হচ্ছে। ধন্যবাদ। হ্যাঁ। তবলায় আছে আমাদের সৌরভ, আর বাঁশিতে আছেন আহ, শঙ্কর। আমরা ওনারা চমৎকার সহযোগিতা করছেন আজকে আমাদের দুই শিল্পীদেরকে। আমরা আরেকটা কমেন্টস আসলে না পড়লেই নয়, আমি ওনাকে বলে থাকি মিস্টার এক্সপ্রেশনিস্ট। লিটন ভাই বলেন কে? বলতে পারছেন না? না। শাওন, আমাদের শাওনও কিন্তু বলেন। ও, শাওন কি মানে আমি কি? নাটকের ওটা আমি বলি না, আমি বলছি যে আমি কি খুব এক্সপ্রেশন দেই? না না না, সেটা না, একজন আছেন আমাদের, একটা মন জুড়িয়ে যাচ্ছে একটা কমেন্ট করেছেন, ওনাকে কে? আমরা বলে থাকি, উনি কে? উনিকে মিস্টার এক্সপ্রেশনিস্ট আমরা বলে থাকি, এক্সপ্রেশনিস্ট। তো তোমরা বলতে তো তুমি নাজমা, আমি না নিশ্চয়ই। তোমরা বলো কাকে, আমি জানি না। উনি হচ্ছেন, দেখছেন, শিলচর থেকে সুব্রত শম্ভু। ও, এক্সপ্রেশনিস্ট সে। হ্যাঁ, আমরা বলে থাকি, আমরা শাওন, আমরা বলে থাকি, ওনার নাটকের এক্সপ্রেশনগুলো চমৎকার। না, এক্সপ্রেশন কেন, সে আসলে ধারণ করে। গতকালকে তার সাথে দীর্ঘক্ষণ ছিল, অন্য একটি প্রোগ্রামে যুক্ত ছিলাম। আর শম্ভুর যেটি হয়েছে, শম্ভু ভেতরে নিয়ে নেয়। মানে শম্ভু যখন, আমি জানি না সে এখনো দেখছি কিনা, মাইকেল আমি অনেকের দেখেছি, মাইকেল ক্যারেক্টারটা অনেকের দেখেছি, কিন্তু শম্ভু যেভাবে ভিতরে নিয়েছে, আমার কাছে একটি অন্যরকম ফিলিং তৈরি হয়েছে। এবং তার দেখো যেটি শম্ভুর সবচেয়ে মজার বিষয় যেটি, সেটি হচ্ছে আমাদের মধ্যে কিন্তু অধিকাংশ 80% পারফর্মাররাই কিছুটা হলেও একটা ক্যারেক্টারটা খুব ভিতরে ঢুকে ওই ক্যারেক্টার তার মধ্যে খুব ভর করে এবং সে টাইপড হয়ে যায়। কিন্তু শম্ভু পাশাপাশি, যখন তোমরা হয়তো দেখেছো যে আমি মদন বলছি, যে মাইকেল করছে পাশাপাশি মদন বলছি, যেটা একেবারেই রিভার্স। জি। হ্যাঁ, কিন্তু সে দুটাতেই মনে হয়েছে সমানভাবে দক্ষতা। এই জন্য শম্ভু একটি আলাদা, মানে আমি জানি না শুধু এক্সপ্রেশন কেন, এক্সপ্রেশন তো এতটুকু পর্যন্ত, মুখমণ্ডল পর্যন্ত বলা হয়, কিন্তু তার যে গেস্টার পশ্চার সব কিছু মিলিয়ে শম্ভু, সব কিছু মিলিয়ে জি, শম্ভু। গত 19শে মেতে, মানে গত বছর 19শে মেতে যখন গিয়েছিলাম ভারতে, শিলচরে, তখন ওনার সাথে কথা হয়েছিল। অসম্ভব ভালো মানুষ, অনেক নাটক বিষয়ক অনেক কথাবার্তা হয়েছে। দাদা থাকুন আমাদের সাথে, দেখুন। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। এখন কি হবে লিটন ভাই? তো আমরা নাজমা কি শিবির না? শেষ পর্যায়ে আমরা কি চলে আসছি? হ্যাঁ, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাকে বলতে হবে যে আমি লাস্ট একটা কবিতা দিয়ে শেষ করবো হয়তো। আচ্ছা তাহলে আচ্ছা, আমি কি আমার শেষটা হ্যাঁ, করে? নাজমা আচ্ছা। আপা, আপনার শেষ আচ্ছা, আমি কবিতা। চেষ্টা করি। ঈদের আনন্দ, আমরা ঈদের আনন্দে এই অনুষ্ঠানটা করতে এসেছি। তারপরও কিন্তু গত না, একটা কাজ করি, মার্চ তুমি যেহেতু থেকে, সুমনের কবিতা করবে না, হ্যাঁ, হ্যাঁ। আমি বরং এক কাজ করি, আমি এখন আগে করে নিই একটা কবিতা, করার পরে সে আচ্ছা, সুমনের আমি করবে, সুমন। তারপরে আমি অনুষ্ঠানটা শেষ করব। আমাদের 15ই আগস্ট পুরো মাস, শোকের মাস চলে এসেছে, শোকের। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আরো একটি কবিতা করব, তো সেটি দিয়ে অনুষ্ঠান শেষ করব। তাহলে আমি আগে নুরুল দিনটা করে নেই, জি, নুরুল দিনের অংশ বিশেষ করে নেই, তারপর জি। আমরা সুমনের কবিতায় যাব। আচ্ছা, তাহলে ভিন্ন ভিন্ন আমেজ হয়ে যাবে। এখানে অনেকেই জানেন, নতুন যারা
তাদের জন্য একটু বলা আর কি, যে আমাদের এই পাক ভারত উপমহাদেশে শোষিত এবং শোষকের সংগ্রাম যেটি চিরন্তন, এবং এটি আমার মনে হয় যে এটি চলবে অনেক বছর। তো সেই সংগ্রামে একজন মানুষ যে একেবারেই আমরা বলবো যে গ্রামের কৃষক, সে কিন্তু তার সেই যে নিজস্ব বল যেটি আমরা বলি যে ছড়া, লাঠি, বল্লম, এগুলো নিয়ে গোড়া সৈন্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এবং এটি কিন্তু সত্য ঘটনা, যেটি আবিষ্কার করেছিলেন সৈয়দ শামসুল হক ইংল্যান্ডের একটি লাইব্রেরিতে, যে চিঠি লিখেছে ইংরেজ, তার পরিবারের কাছে চিঠি লিখেছে, সেখানে সে উল্লেখ করেছে নুরুল দিনের কথা, যে এই একটা কৃষক আমাদেরকে যন্ত্রণা দিয়ে মেরে দিচ্ছে। অর্থাৎ সেই লোকটি কতটুকু পাওয়ারফুল ছিল যে গোড়া সৈন্যরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। ভিতরে আসলে যদি ওই মনোবলটা থাকে, তাহলে কিন্তু তুমি চিন্তা করো যে বঙ্গবন্ধু বলেছিলেন যে যার যা কিছু আছে তাই নিয়ে লড়াই করতে হবে। সেখানে একটা মানুষ ওই সময়ে, এবং ইংরেজ সৈন্য আমরা জানি যে ইংরেজ সৈন্য কি, মানে ওই সময় বলা হতো যেটা সুশৃঙ্খল সৈন্যবাহিনী, ওই সময়ের ইংরেজ সৈন্য, তাদের বিরুদ্ধে সে গ্রামের কৃষকদেরকে সংগঠিত করে তাদের বিরুদ্ধে লড়াই করেছে। এই যে নুরুল দিন, তার জীবনের তার খুব ছোটবেলাকার একটি ঘটনা তাকে উদ্বুদ্ধ করেছিল ইংরেজদের বিরুদ্ধে সে যে লড়েছিল তার জন্য। তো সেই ছোটবেলার কাহিনীটি নুরুল দিন বর্ণনা করছে। কোন কালে, কত না অতীত কালে, সেই একদিন পূর্ণিমার নয়, মাথার উপরে সূর্য অগ্নি ঢালি যায়। নুরুল দিন তখন নিতান্ত স্যাংডায়, ৮-১০ বৎসরের, মক্তবেতে যায়, খায় দায়, ঘুরিয়ে বেড়ায়, তিস্তার পানিতে পড়ি সারাবেলা, মাথায় ঝাপায়, গাছ হতে ফল পেড়ি খায়, ফুলছিরি ডাল ভাঙে দৌড়ি পালায়, রাতে বাপের বগলে শুতে সুখে নিদ্রা যায়। কোন কোন নিশীথে স্বপন দেখে নীল নীলক্ষায়, ধবল বকের নাই উড়ি তাই দূরান্তরে ভাসিয়ে বেড়ায়। একদিন ফজর বেলায় মক্তবে সে যাবে বলে কিতাব গুছাই, কালে বাপ্তারে ডাক দিয়ে কয়, বাফরে নুরুল দিন, আইজের দিন মক্তবে না গেলে হয়, মোর সাথে মাঠে যাবো বাপ। শুনিয়া নুরুল দিন দেয় ৩ লাফ, মক্তবে না যাও যদি পড়াশোনা মাপ, ওস্তাদের হাত হতে বাঁচি গেল কান, মাঠেতে যত কিস্সা ফুর্তি ফুর্তি দিনমান, বাফুর আগেতে তাই নাচি নাচি যায়। নাঙ্গল কান্ধিতে বাপ্তার আসিয়া পৌঁছায়, মাঠেতে আসিয়া বাপ, মনে আছে আজিও বেটার কেমন অসীন গলা, সম্মান যেন অন্য কার গলা ধরি কয়, এত্তিয়ায় কাছে ডাকে বেটাক বলিতে, পারবু না রে নাঙল ঠেলিতে, ঠেলিব নাঙল আজে বাপেও বেটায়, আয় বাপ আয়। জোয়ালে বালত তবে জুতি দেও বাবা, আর কেমনে শোষিতে হয় আগে তো শেখাবা, একবার দেখলে পারিব নিশ্চয়, বড় ফুর্তি তিলেক দেরিও আর শস্য না হয়। নাঙল শশিবে এ বড় মজাদার বলে মনে হয়। হঠাৎ নুরুল দিন দেখিবার পায়, দাখিয়া তাজ্জব তাই হয়ে যায়, দেখিবার পায় বাপ তার নিজ কান্ধে জোয়ালে তুলিল, জোয়ালে সে অতি ধীরে নিজেকে জুতিল, বলিল নুরুল দিন, বেসইন এও কি হয়, কণ্ঠে বলদ। বাপ আজি হতে নাঙ্গলের নতুন বলদ। আবার নুরুল দিনে কান্দিয়া শোধায়, বাপ চান তুমি কেনে, বলদ কোনঠায়। বলদ তো নাই বাপ, বেসিয়া নগদে রাজার খাজনা সদ্যেন কোন মতে। অস্থির বলিল বাপ, আয় বেলা হইয়া যায় বাপ, কান্দে না বাপ, হাতে নে নাঙল তুই, মুষ্টি ধরে জোরে দেব সাপ, জোরে তুই শক্ত করি থাকিব কষিয়া, টানি টানি মই যামো জমিন শসিয়া। হাজিও নুরুল দিন স্পষ্ট, সব স্পষ্ট করে দেখিবার পায়, একখান মরা গাছে স্তব্ধ মারি শকুন তাকায়, নিচে নাঙলের লোহার ফলায়, ধীরে ধীরে মাটি ফালি যায়, থরথর করে কাঁপে মুষ্টি তার, হাত থামি যায় বাপুলটি ধমকায়, বজ্জাতের ঝড়, আবার থামিলে তোর ভাঙি দেব খার। আবার নুরুল দিন নাঙলের মুষ্টি ধরি চাপিয়া ঠাসিয়া, আবার জলের সানি বাপ যায় জমিন শসিয়া চলে বাপ তার ভাঙিয়া কোমর, সূর্য অগ্নি ঢালে যায় বেলাতে প্রহর, নাঙল কান্দেতে বাপ তার অকস্মাৎ পড়ে যায় জমির উপর, ঘাড় ভাঙি যন্ত্রণায় সে ছটফট করে কিছুক্ষণ, তারপর নীলক্ষর পানে দৃষ্টি করিয়া স্থাপন, বাপ জান, বাপ মোর ভাগারে অন্তিম কালে পশুর মতন
ডাক ভাঙে উঠিল হাম্বায়, মানুষ উঠিল ডাকি পশুর ভাষায়, স্তব্ধ মারি শকুন তাকায়, নিচে দেখা যায় বাপ নয় বলদ গড়ায়, পাও খিসি একবার স্থির হইয়া যায়, বড় স্থির বলদ পড়িয়াছে মানুষ নয়, উঠিল চিৎকার করি একবার নুরল, তখন তখন নুরল দিন শুনিল, তখন তখন সে শুনিবার পায়, নিজের গলার স্বর বদলিয়া গেছে তার গরুর হাম্বায়, সহ্য না করা যায়, সহ্য না করা যায়, এমন সে আওয়াজ কখনো নাহি শোনা যায়। তখন তখন তাহার অন্তরে নামে সূর্য অগ্নি ঢালি যায়, হঠাৎ শকুন পরি মাংস খুলে খায়, কোন কালে কত না অতীত কালে, সেই একদিন 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 পূর্ণিমার নয়। আসলে যে আমরা যে বলি যে না সব্যসাচী লেখক মানে সৈয়দ সৈয়দ হক, শামসুল হক। সৈয়দ হক শামসুল হক। শামসুল হক আসলে মানে সৈয়দ হক, শামসুর রহমান, এদের কথা আসলে আমরা আসলে ভুলতে পারবো না। আর বাংলা কবিতাকে কত সমৃদ্ধ করেছে। আপনার কণ্ঠে আসলে এটা যেন প্রাণ পায়। চমৎকার। আমরা আরো শুনেছি লিটন ভাই আপনার কণ্ঠে এই কবিতাটি অসাধারণ। আপনি চমৎকার করেন। একটা কমেন্টস আসলে না পড়লেই নয়, সেটা করেছে জয়িতা, নাজমা আপার মেয়ে। জয়িতা কিন্তু খুব ভালো ক্রিটিক্স। আপনি আপনি এটা মানেন কিনা জানি না। তুমি জয়িতাকে কতটুকু চেনো? তুমি কি যাই হোক। জানো যে জয়িতা আমার স্ত্রীকে, আমার বউকে জয়িতা কি ডাকে জানো? কি ডাকে? নাজমাকে জিজ্ঞেস করো কি ডাকে। নাজমা তো আপা। কষ্ট হবে বলতে। নাজমা বলুক আমার বউকে জয়িতা কি ডাকে। না, জয়িতা ভাবিকে আম্মা বলে ডাকে। বাহ, এবং এখনো জয়িতা যখন জন্ম নিয়েছিল তখন ভাবি, আমি বলবো না, মানে ৩ দিন ক্লিনিকেই ছিলেন এবং এখনো যে কোনো জয়িতা পরীক্ষা দিতে যাবে, জয়িতার রেজাল্ট হবে, যে কোনো কিছুই এখনো আম্মাকে না বললে জয়িতা যাচ্ছে না সেখানে। কারণ আম্মাকে বলতে হবে যে ফোন করে, আম্মা আমি পরীক্ষা দিতে যাচ্ছি। বাহ, চমৎকার। জয়িতা বলেছে অনুষ্ঠানটি খুব ভালো লাগছে। তার মানে আসলেই জয়িতা যদি হচ্ছে। ভালো বলে তাহলে মোটামুটি ভালো বলা মোটামুটি যায়। ভালো বলা যায়। নাহলে জয়িতা বলতো যে না এই যে জয়িতা নাজমারটা যতটুকু পায় না আমারটা পেয়েছে বেশি, আমি জন্য বলছি। জয়িতা কিন্তু মুখের উপর বলে দেয়, আমি তো আগেই বলেছি কয়েকবার, আমি মুখের উপর বলে দেই যে না এই সমস্যা হচ্ছে, এটা সমস্যা হচ্ছে। জয়িতা ওইরকম যদি থাকে তাহলে ওকে ঠিক নিয়ে আছে। আসলে অনুষ্ঠান দেখাটা খুব সমস্যা। চট করে হয়তো যদি কেউ সামনে থাকে, কোনো ভুল হলে সে চোখ টোক ঘুচায় ফেলে, মানে এটা কি হচ্ছে, এটা কেন বলছে। এখনো আমি বলি ঠিক আছে, এটা ঠিক আছে, এটা এরকম হতেই পারে না, এটা হবে কেন। ওই যে এখন মানে শেখার থাকতে থাকতে লিটন ভাইয়ের কাছে শিখেছে, শিখতে শিখতে সে, আমার মনে হচ্ছে শেখার মধ্যেই তো আছে। এবং ওই যে তার মধ্যে ভুল ত্রুটি ধরবার মতো তার ওই বোধটুকু জন্মে গেছে। তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তৈরি হয়ে কানটা গেছে, তার পরিষ্কার হয়ে কানটা গেছে। পরিষ্কার হয়ে গেছে এবং যে কারণে কিন্তু সে ধরছে। এখন মুরব্বী যদি কেউ থাকে, তার কথাটা ধরা আমরা যেভাবে আসলে এটা অ্যালাউ করি না, কিন্তু তার এটা সে করে ফেলছে। তো সাধুবাদ দিতে হয় যে আসলে না, ভুল তো হ্যাঁ। ভুল বলবেই। এটা করা উচিত। আমি তো তোমার সাথে অনেক সময় ব্যক্তিগতভাবে যে আলাপ করি না, বলা উচিত। না বললে কিন্তু হ্যাঁ, আমরা আসলে নষ্ট করে দিচ্ছি। হ্যাঁ। আজকে যদি আমি একটা ভুল করি আর নাজমা জেনে আমাকে না বলে, অর্থাৎ নাজমা আমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী নয়। কারণ নাজমা আমাকে বলতে হবে লিটন ভাই এটা ভুল হয়েছে। কাজে আমি আমার যারা আছে জুনিয়র যারা আছে তাদেরকে যদি আমি না বলি, তাকে বলি না ফাটিয়ে দিয়েছো, খুব ভালো হয়েছে, যা করছো, এরকম করলে কিন্তু তাকে আমি নষ্ট করে দিচ্ছি। কারণ সে শিখবে কোত্থেকে? এই জি। জিনিসটা জয়িতা ভালো পারে। আমাদের মিশু ভাই দেখছেন, আছি সাথে, বলেছেন হ্যাঁ জয়িতার বিষয়ে যেটা বলছিলাম। আমাদের লিডার মিশু ভাই। জয়িতা আমার দ্য ওয়ালম্যান অ্যান্ড দ্য সি যখন 3টা শো করলাম, তো 3 নাম্বার শো পর্যন্ত জয়িতা হয়েছে। 4 নাম্বার শোটা করার পরে জয়িতা বলল যে ভালো লেগেছে। 4 নাম্বার শোর পরে আসলে আমিও বুঝতে পেরেছি যে Matured মোটামুটি হচ্ছে একটু ম্যাচুর হয়েছে। তখন জয়িতা যখন বলল ভালো লেগেছে, তখন বুঝলাম যে আসলে মোটামুটি হয়েছে। আচ্ছা আপা, আমরা যাই কবিতায়। হ্যাঁ, আমরা প্রায় শেষ পর্যায়ে। যেহেতু করোনাকাল চলছে, এই করোনাকালে লকডাউন থাকার সময়, ওই সময় এখন তো অনেকটা উঠেই গেছে লকডাউন,
তো সেই সময়ে আমাদের সুমন কুমার দাস আমাদের খুব প্রিয় একজন মানুষ এবং অসম্ভব প্রতিভাবান লোক গবেষক। আমি আসলে আমি মোবাইলে এনেছিলাম, আমার কেন জানি মনে হচ্ছিল আজকে সুমনের কবিতাটা করবো, আমার এখনো করা হয় নাই। আর অন্য একটা আচ্ছা। কবিতা, এটা না, মানে সুমন আমাকে পাঠিয়েছে, আমার খুব ভালো লেগেছে। আমি বলছি সুমন, আমি কিন্তু আবার ওই যে আগে বললাম না, হ্যাঁ, হুট করে বলি না, আমার খুব সময় নিয়ে তারপরে ওরকম রেকর্ডিং হচ্ছে কিনা, যেমন তার উপর আমি খুব ভরসা করি। তো আমি বলেছি একদিন যে আমি তার ওখানে যাবো, সুদীপকে নিয়ে বসবো, তারপরে আমি রেকর্ডিং করব। হুম। এটা তো ওই সুমন কুমার দাশের একটি কবিতা ছিল আমার শহর, সেই কবিতাটি পড়ছি এবং আমি মনে করি যে এই আমার শহর কবিতাটি পৃথিবীর সমস্ত শহরে যে লকডাউন, যে বুকের এই কারণে যে হাহাকার, সেটি প্রতিনিধিত্ব করছে এবং সব শহরেই একই অবস্থা এবং একই পরিবেশ। পড়ছি সুমন কুমার দাশের আমার শহর। নীরব নিস্তব্ধ শহর আমার, বড় অচেনা অজানা লাগে। যে শহরে আছে ছড়িয়ে ছিটিয়ে সব অদ্ভুত মায়ারা, সেই শহর আজ বড্ড চুপচাপ, যেন নেমেছে রাজ্যের নীরবতা। নেই রিকশার তীব্র বেগে ছুটে চলা, নেই যানজট আর ফুটপাতে হকারের ভিড়। সবখানে যেন লেপ্টে আছে অসার শূন্যতা এক। পাড়া মহল্লায় নেই আড্ডা, বন্ধ হোটেল রেস্তোরাঁ আর বিপণী বিতান। নেই স্কুল ড্রেস পরা বালিকাদের দিকে অবাক বিস্ময়ে প্রেমিকের চেয়ে থাকা অপেক্ষার চোখ। মোড়ে মোড়ে নেই বখাটের আড্ডা, বাস স্ট্যান্ড হারিয়েছে তার চিরচেনা রূপ। শহীদ মিনার আর অডিটোরিয়ামে থমকে পড়েছে সব সুর, শিল্পীদের কণ্ঠে নেই গান আর আবৃত্তি, হারিয়ে গেছে নৃত্যের ঝঙ্কার। একই শহর, অথচ কারো সঙ্গে নেই কারো দেখা। এ শহর আমার নয়, এ শহর অন্য কারো। আমার শহরে পূর্ণিমা রাতে গলে গলে পড়ে চাঁদেরই আলো। কাল বৈশাখীতে ভেঙে চুরে একাকার হয় কুচকুচে কালো রাত। আমার শহরে মন্দিরে গির্জায় মসজিদে মানুষের ভালো চেয়ে সেজদায় মাথা নত করে মানুষ। চোখের জলে আওড়ায় তারা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমার শহরে মানুষের পাশে দাঁড়ায় মানুষ। এই শহরে রিকশার হুট খুলে প্রেমিকার হাতে হাত রেখে বৃষ্টিতে তরুণ ভিজে। আমার শহরে প্রতিটি রাস্তার ধারে ফুটে থাকে গুচ্ছ গুচ্ছ কৃষ্ণচূড়া আর রক্ত জবা ফুল। আহা, শহর আমার, এসো, ফিরে এসো, ফিরে এসো তুমি আবার আগের ছন্দে। শহর আমার, এসো, ফিরে এসো, ফিরে এসো তুমি। ধন্যবাদ আপা। আহ, এখানে স্টুডিও ফোক অ্যান্ড রক আর ফ্যান্টাসি সুইটের প্রতি একটা রিকোয়েস্ট এসেছে, আমরা জয়িতা ও শশীকে নিয়ে একটা অনুষ্ঠান চাই। আরেকটা জিনিস, উজ্জ্বলদা সম্মিলিত নাট্য পরিষদের সহসভাপতি, প্রতিটি লাইভ অনুষ্ঠান থেকে একটা মেসেজ আসুক স্বাস্থ্যবিধি মেনে চলার। অবস্থা মোটেই ভালো যাচ্ছে না, গুণীজনদের কথার অনেক বড় কাজ হবে। আশা করছি সেটা অবশ্যই হবে। সবাই যারা দেখছেন, আমরা চেষ্টা করি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। আসুন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি প্রায়। আমরা আরেকটা আবৃত্তি শুনবো। আমি টেকনিক্যাল এখানে যারা আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আমরা লিটন ভাইয়ের কবিতার সাথে সাথে অনুষ্ঠানটা শেষ করব। আমরা লিটন ভাইয়ের কবিতার পরে আর যাচ্ছি না, কোনো কথায় যাব না। লিটন ভাই যদি আমাদের যদি কোনো কথা থাকে এর আগে শেষ করে ফেলবো। আপনার কবিতা শেষ হবে আর আমাদের অনুষ্ঠানটাও শেষ হবে। দর্শক, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। আমরা শেষ কবিতা শুনবো। তার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি ফ্যান্টাসি সুইট আর স্টুডিও
ফোক অ্যান্ড রকের 4 দিনব্যাপী ঈদ অনুষ্ঠানের আজকে দ্বিতীয় দিনে আপনারা শুনেছেন আবৃত্তি। আমরা আগামীকাল এবং আগামী পরশুদিন আমরা শুনতে পাবো আমাদের আছে ইমন থাকবে আমাদের সাথে আধুনিক গান নিয়ে, আর বাউল সন্ধ্যা হবে এর পরের দিন। থাকবে পাগল হাসান আমাদের সাথে। আপনারা দেখবেন, আশা করি আপনাদের অনুষ্ঠান দুটো ভালো লাগবে। ধন্যবাদ দর্শক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ঈদ মুবারক। আমরা লিটন ভাইয়ের আবৃত্তির মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করব। যেটি বলছিলে তুমি উজ্জ্বলের কথা, আমরা কিন্তু যখন শুরু করি তখন আমি বলেছিলাম এই কথা যে স্টুডিওতে যখন এসে ঢুকেছি সাথে সাথে স্যানিটাইজ হয়েছি। তো আমরা যাই করি না কেন এই মুহূর্তে আমরা যে ডিস্টেন্সটা বা পরিবারের সদস্যরাই বসেছি, আমরা এটি মেনে চলতেই হবে। বিশেষ করে গতকালকের রিপোর্ট যদি তুমি দেখো জুয়েল, যে খুব ভয়ানক অবস্থা কিন্তু এখন এই মুহূর্তটা, যে আমি অনেকেই জিজ্ঞেস করেন যে কতজন রোগী হয়েছে, কতজন ধরা পড়েছে, আমি সেটা হিসাব করি না, আমি অন্যভাবে হিসাব করি যে আজকে কতজনের হয়েছে, এর মধ্যে কতজন আক্রান্ত। গতকালকে একেবারেই কাটায় কাটায় দেখা গেছে যে 25%, অর্থাৎ 100 জনের পরীক্ষা করলে 25 জন। এটি কিন্তু একটা সময় আমাদের একটানা ছিল 10, 11, 12, 13, 12, 13, 12, 13, 15, ধাস করে কিন্তু এখন 25-এ চলে গেছে এবং এটা কন্টিনিউ করছে। কাজে এই সময়টা সবচেয়ে মারাত্মক সময়, এবং এখন যেহেতু অনেকেই মনে করছেন যে না অবস্থার উন্নতি হয়ে গেছে, সেটি ভাববার কোনো অবকাশ নেই। আমরা প্রচণ্ড বলবো যে রিস্ক নিয়ে আমরা বেরোচ্ছি, কাজ করছি, একজন আরেকজনের সাথে মিলছি, এবং বলতে দ্বিধা নেই প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মানুষের মন থেকে ভয়টা যেন আস্তে আস্তে কমে গেছে। মানুষ বুঝতে পারছে না যে ভয়টা এখন বাড়ার কথা। কাজেই যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা সরকারি স্বাস্থ্যবিধি যেগুলো আছে সেগুলো অবশ্যই অবশ্যই মেনে চলবেন, এবং সেটি না করলে আপনি যে শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা না, আপনার থেকে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার এই এলাকাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজেই নিজে সুস্থ থাকবেন, পরিবারের সমাজের সবাইকে সুস্থ রাখবেন। এই সুস্থ রাখাটার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের। আমি শুরুতেই যেটি বলছিলাম যে আগস্ট মাস 15 আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটি শেষ করছি। তো কবিতা দিয়েই আমরা জানি যে 7ই মার্চের যে ভাষণ সেটি নিয়ে অনেক কাজ হচ্ছে। 7ই মার্চের ভাষণের বিভিন্ন বাক্যগুলো নিয়ে ছোট ছোট এক একটা বাক্যকে এমনভাবে বিশ্লেষণ করা হচ্ছে যে এখান থেকে থিসিসগুলো বেরিয়ে আসছে। তো সেই 7ই মার্চের ভাষণের উপর কালজয়ী কবিতা আমরা বলি, নির্মলেন্দু গুণ যেটি লিখেছিলেন সেটি আসলে আমার কেন জানি মনে হয় যে একটি এই ঘটনাকে নিয়ে এত মানে কাব্য এবং বিষয় দুটোকে মিশিয়ে এরকম একটি কবিতা লেখা অনেক বড় বিষয়। এবং তুমি হয়তো শুনেছ যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কিন্তু এই কবিতার রেফারেন্স দিয়ে তিনি নিজে কিন্তু আবৃত্তি করেছেন, এই লাইনগুলো কয়েকটা লাইন তুলে ধরেছেন। অর্থাৎ এই কবিতাটি কতটুকু জনপ্রিয় হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর মুখস্থ লাইনগুলো। তো আমরা সেই কবিতাটি দিয়ে আমাদের 15 আগস্টে বঙ্গবন্ধু সহ যারাই এই হত্যাকাণ্ডে নিহত হয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং এই কবিতার সাথে সাথে আমরা অনুষ্ঠান শেষ করছি। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখে কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি,
শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু অখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কোরানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রামের শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।